আমার ৫ জন টপ লেভেলের ক্যাম্পাস বিউটি রুমমেট আছে। রোজ রাতে ঘুমানোর আগে আমাদের চিরকুট তুলতে হয়। যার নাম ওঠে আমাকে তার সাথে ঘুমাতে হয়। আর এই সুন্দরীরা রাগ করার বদলে উল্টে তাদের বিছানায় শোয়ানোর জন্য নিজেদের মধ্যে ঝগড়া করে। এই সব ঝামেলা শুরু হয়েছিল কারণ আমি কলেজে আসতে ১ মাস লেট করে ফেলেছিলাম। আর ভুল করে আমাকে এই ৫ জন সুন্দরীর সাথে একই রুমে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই হোস্টেল রুমে মাত্র ৫টাই বিছানা ছিল। তাই আমি রোজ সকালে আলাদা আলাদা সুন্দরীর সাথে ঘুম থেকে উঠি। এখনকার কথা বলতে গেলে যেই আমি রুমের দরজা খুললাম, কেউ একজন আমাকে টেনে রুমের কোণায় ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর আমি দেখলাম যে ৫ জন দারুণ সুন্দরী রাগে আগুন হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি বল, তুই এখানে ভেতরে ঢুকলি কিভাবে? নইলে আমরা তোর কিমা বানিয়ে দেব। তাদের মধ্যে একজন মেয়ে রাগে চিৎকার করে বলল। এটা বলতেই একটা মেয়ে তার ফর্সা আর লম্বা পা তুলল আর তার নরম পা দিয়ে আমার বুক চেপে ধরল। সত্যি বলতে এরকম আবর্জনাকে তো মেরে ফেলাই ঠিক হবে। আরেকজন লম্বা পায়ের সুন্দরী সুঝিংঝিং ঠান্ডা মাথায় বলল। তার চোখে আমার জন্য যে ঘৃণা ছিল তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। এমনকি তার চোখে খুন করারও উদ্দেশ্য ছিল। এটা খুব মজার একটা সিচুয়েশন ছিল, কিন্তু যদি সত্যিই মেরে ফেলে তাহলে তো খেলা শেষ হয়ে যাবে। আমি কিছু বুঝে ওঠার আগেই একজোড়া সাদা বল আমার চোখের সামনে চলে এলো। ছোট চুলের একজন সুন্দরী আমার সামনে বসেছিল, যার চুল আর একদম আগুন ধরানোর মতো ছিল। তার কার্ভস এতই দারুণ ছিল যে একবার দেখেই আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আরে, এ তো অজ্ঞান হয়ে গেল। লিংলিং, মনে হচ্ছে তুই তো ওর হাওয়া টাইট করে দিয়েছিস। আরেকটা মিষ্টি আওয়াজ এলো, কিন্তু সামনের দৃশ্যটা এতটাই মারাত্মক ছিল যে আমি আওয়াজটা কার ছিল সেটা দেখতেও পারলাম না আর অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার আবার জ্ঞান ফিরল তখন রুম একদম খালি ছিল। আমার অবস্থা কান্নার মতো হয়ে যাচ্ছিল। শুধু ১ মাস লেটেই তো অ্যাডমিশন নিয়েছিলাম, আমি এমন শাস্তি কেন পাচ্ছি? যেই আমি কাঁদতে যাব, সেই মেয়েগুলোর আওয়াজ করিডোরে কাছাকাছি আসতে শোনা গেল। একটু আগে যে ঝামেলাটা হয়েছিল সেটা মনে করে আমি সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যে আমি অজ্ঞান হওয়ার নাটক করতে থাকব। যখন সেই মেয়েরা রুমে এলো তখন বড় সুন্দরী ট্যাং নানা সবার প্রথমে বলল, এই ছেলেটা কোথাও এখনো অজ্ঞান হওয়ার নাটক করছে না তো? শর্ট স্কার্ট পরা সুন্দরী বাই ট্যান ট্যান আমার কাছে এলো আর আমাকে আলতো করে একটা লাথি মারল। ওই ওঠ, এটা ভেবিস না যে আমরা কিছু বুঝতে পারছি না। আমি মনে মনে ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি আমার চোখ বন্ধ রাখলাম। তখনই ছোট চুলির সুন্দরী লিংলিং নিচে ঝুঁকল, নিজের মুখ আমার একদম কাছে আনলো আর আস্তে করে বলল, বাচ্চা, যদি আর নাটক করিস তাহলে পরিণতি খারাপ হবে। তার নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। আমি নিজেকে কাঁপা থেকে আটকাতে পারলাম না। নইলে আমি এর কাজ খতম করে দিচ্ছি। ঠান্ডা সুন্দরী সুঝিংঝিং ঠান্ডা মাথায় বলল। আমি লুকিয়ে এক চোখ খুলে দেখলাম আর চটপট উঠে বসলাম। ঠিক আছে ঠিক আছে, আমি জেগে গেছি। আমি জেগে গেছি। আমি জানি না তোমরা কি ঘাপলা করেছো, কিন্তু আমি এখান থেকে যাব না। এই রুম আমাকে কলেজ থেকেই দেওয়া হয়েছে। আমি ১ মাস লেটে অ্যাডমিশন নিয়েছি। হয়তো কলেজ ম্যানেজমেন্টের কোনো ভুল হয়ে গেছে, কিন্তু হোস্টেলের আন্টি ফাইনাল চেক করে বলেছিল যে আমার রুম এটাই। আমি হোস্টেলের পুরো ফিস দিয়েছি। আমি সত্যিই ইচ্ছে করে এখানে আসিনি। আমার কথা শুনে ওই ৫ জন সুন্দরী একে অপরের মুখের দিকে তাকালো। আসলে ওরা আগেই কলেজ ম্যানেজমেন্টের কাছ থেকে চেক করে নিয়েছিল যে বিষয়টা সত্যিই এরকম ছিল। কিন্তু ওই ৫ জনের একটা ছেলের সাথে রুম শেয়ার করা একদমই মঞ্জুর ছিল না। তাই তারা আমার হাওয়া টাইট করার প্ল্যান বানিয়েছিল। এরপর ওই ৫ জন মিলে আমাকে একদম শক্ত করে বেঁধে দিল আর আমার মুখে টেপও আটকে দিল। এবার একটু ঠিক লাগছে। বড় সুন্দরী ট্যাং নানা তার কাজটা দেখল আর ফুল স্টাইলে নিজের মাথা নাড়ল। তার গেটের সেই দুটো বড় বম্ব তার নড়ার সাথে সাথে উপর নিচু নড়ে উঠল। যাক, শেষমেশ শান্তি পাওয়া গেল। শর্ট স্কার্ট পরা সুন্দরী বাই ট্যান ট্যান আড়মোড়া ভাঙল। তার সরু কোমর একদম এনার্জেটিক আর দারুণ লাগছিল। এটা কি সত্যি ঠিক হবে? ঠান্ডা সুন্দরী সুঝিংঝিং নিজের দুটো ফর্সা আর লম্বা পা একসাথে জোড়া করল। তার মুখে এখনো বিরক্তি পরিষ্কার ফুটে উঠছিল। আরে ঠিক আছে ঝিংঝিং, একে উৎসবের দিন জবে করে দেব, এখনো সময় আছে। ছোট চুলের সুন্দরী লিংলিং মজা নিতে নিতে বলল। শুধু একজন মিষ্টি সুন্দরী সু ইয়াও ইয়াও এমন ছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিপজ্জনক ভাইব দেয়নি। সে শুধু হাসতে হাসতে আমার দিকে তাকিয়েছিল। আমার চোখ নিজে থেকেই তার মুখটা স্ক্যান করতে লাগলো। যদিও ট্যাং নানার ওই দুটো পাহাড় তার অর্ধেক মুখ লুকিয়ে ফেলেছিল, কিন্তু তাদের মাঝখান দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে তার চোখে কিছুটা লাজুক ভাব পরিষ্কার ফুটে উঠছিল। তো আজ তুই কার সাথে ঘুমাতে চলেছিস? এই কথা শুনে আমার মাথা একদম অবশ হয়ে ফেটে যাওয়ার জোগাড় হলো। এটা নিশ্চয় কোনো টেস্ট ছিল। আমাকে এই ঝামেলার মধ্যে নিজেকে সামলাতেই হবে, নইলে আজ নিশ্চয় রাস্তায় ঘুমোতে হবে। শয়তান, তুই নিশ্চয় মনে মনে কোনো জঘন্য কিছু ভাবছিস, তাই না? সুঝিংঝিং চিৎকার করে বলল। তার কটমট করে তাকিয়ে থাকা চোখগুলো যেন কোনো বিরাট বড় ঠোরকিকে দেখছিল। ওই, তুই ভুল কিছু ভাবিস না।
ট্যাং নানা বুঝতে পেরেছিল যে সে একটু অদ্ভুতভাবে কথাটা বলে ফেলেছে, আর সু ঝিংঝিংয়ের কথার কারণে তার নিঃশ্বাস দ্রুত হল, আর তার বুক ওঠানামা করতে লাগল, আর সে রাগে আগুন হয়ে আমার দিকে তাকিয়ে থাকল। কারণ এই রুমে মাত্র ৫টাই বিছানা আছে, তাই তোকে রাতে কোনো একজনের সাথে জায়গা করে নিতে হবে। লিংলিং ঠিক সময় কথাটা সামলে নিল। আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা এই ৫জন একদম কড়ক হট সুন্দরীকে দেখলাম, আর কিছু নোংরা কথা আমার মাথায় ঘুরপাক খেল। তুই সত্যি একটা ঠরকি। বাই ট্যান আমার মুখে অদ্ভুত রিয়াকশন দেখল, আর সাথে সাথে বুঝে গেল যে আমার মাথায় কি চলছে। সে তার গোলাপি মুষ্টি পাকিয়ে আমাকে জোরে একটা কনুইয়ের গুতা মারল। আরে সরি, আমার মাথায় একটু অফ ট্র্যাক হয়ে গেছে। এইসব একটু বেশি অকওয়ার্ড হয়ে গেছে। ফেংইউয়ান ভাই, নিজের মাথায় কোনো আবর্জনা আসতে দিস না। সু ইয়াও ইয়াওয়ের হাসি এই সময় বিপজ্জনক লাগছিল। আরে একেবারেই না, আমি মাথার দিক থেকে একদম ঠিক আছি। আমি স্কুলে হেলথ মনিটর ছিলাম। হাই স্কুলে সবাই আমাকে হেলথ বলে ভাইয়া বলে ডাকত। আমি কথা ঘোরাতে ঘোরাতে একটা খালি বিছানার দিকে পা বাড়ালাম। দেখো, এখানে একটা খালি বিছানা আছে তো, আমি এখানেই ঘুমিয়ে পড়ব। কিন্তু যেই না আমি বিছানায় আমার তশরিফ রাখলাম, বিছানার কাঠ হঠাৎ করে ভেতরে ঢুকে গেল, আর আমার তো একদম জোকারের মতো অবস্থা হয়ে গেল, আর আমি ওই ভাঙা বিছানায় মারাত্মকভাবে ফেসে গেলাম। এই জন্যেই তো আমি বলেছিলাম যে এখানে মোটে ৫টাই বিছানা আছে। লিংলিং হাল ছেড়ে দিয়ে নিজের হাত ছড়িয়ে দিল। তুই তো একদম চলন্ত আপদ। বাই ট্যান হাসতে হাসতে নিঃশ্বাস নিতে পারছিল না। বাকি সবাইও আমাকে নিয়ে জমিয়ে মজা ওড়াল। এমনকি বরফের মতো ঠান্ডা সুঝিংঝিংয়েরও মুখে একটু ছোট্ট হাসি ফুটে উঠল। হ্যাঁ, আমি জানি আমার অবস্থা দেখে হাসি পাচ্ছে, কিন্তু তোমরা কি আমাকে বাইরে বের করবে? আমি সত্যি ফেঁসে গেছি। হাসতে হাসতে তো আমার হাওয়া টাইট হয়ে গেছে। দাঁড়াও, আমাকে একটু আর হাসতে দাও। বাই ট্যানটনের চোখে হাসতে হাসতে জল চলে এলো। কেউ অন্তত আমার দড়িটাই খুলে দাও ইয়ার, আমি দুঃখী মনে বললাম। যদিও আমার মুখের টেপটা তো ওরা খুলে দিয়েছিল, কিন্তু আমি এখনও বাধা ছিলাম। এই ভাঙা বিছানা থেকে নিজে নিজে বাইরে আসা আমার কম্য ছিল না। যখন ওই সুন্দরীদের হাসি কন্ট্রোলে এলো, তখন তারা আমাকে ওই বিছানা থেকে টেনে বাইরে বের করল। এটা কি? এই বন্ডেজ খেলাটা কি জরুরি? বিছানা থেকে বাইরে আসার পরেও আমি মারাত্মকভাবে দড়ি দিয়ে বাঁধা ছিলাম। কিসের বন্ডেজ খেলা? এটা আমরা আমাদের সেফটির জন্য করছি। ট্যাং নানা একদম সিরিয়াস মুখ করে বলল। তাহলে আগে সু ঝিংঝিংকে বলো নিজের চাবুকটা নিচে নামাতে। আমি আস্তে করে মনে করিয়ে দিলাম। ঝিংঝিং, নিচে রাখো, নিচে রেখে দে ওটা। ট্যাং নানা তাকে বোঝালো। এবার এই আবর্জনাটাকে ছেড়ে দিই। আমাদের তো একে নতুন বছরে শায়েস্তা করার কথা ছিল, তাই না? সু ঝিংঝিং বরফের মতো ঠান্ডা গলায় বলল, আর আমার দিকে ইয়াক মার্কা লুক দিল। কিন্তু না চাইলেও সে নিজের চাবুকটা নিচে রেখে দিল। এমন লাগছিল যেন সে একটু হতাশ হয়ে পড়েছে। এখন কি করা যায়? একে কি সত্যি আমাদের সাথে বেড শেয়ার করতে হবে? বাই তিয়ান নিজের কিউট গালগুলো ফুলিয়ে জিজ্ঞেস করল। ওই ৫জন আমার চারপাশ ঘিরে দাঁড়িয়ে গেল এবং নিজেদের মধ্যে তর্কাতর্কি করতে লাগল। একে কি মেঝেতে শোমানো যায় না? একে টয়লেটে ফেলে দাও। একে কেটে ফেলো। একে হোস্টেলের আন্টির কাছে পাঠিয়ে দাও। তারা সবাই পাখির মতো নিজেদের মধ্যে কিচিরমিচির করতে লাগল, আর আমি মাঝখানে বসেছিলাম। এই সব শুনে ভয়ে আমার জান ফেটে যাচ্ছিল। আমার বুক এত জোরে ধরফড় করছিল যেন বুক চিরে বাইরে বেরিয়ে আসবে। তারা এমন সব প্ল্যান বানাচ্ছিল যেন আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। এক কাজ করি, আমরা চিরকুট তুলে ডিসাইড করি। লিংলিং একটু বুদ্ধিদীপ্ত প্ল্যান দিল। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। তাদেরও মনে হলো যে এই পদ্ধতিটাই ঠিক হবে। তারপর লিংলিং ৫টা কাগজের চিরকুট নিয়ে এলো। সেগুলোর ওপর সবাই নিজের নিজের নাম লিখল এবং চিরকুটগুলো একটা ছোট্ট বাক্সের ভেতর ফেলে দিল। তুই তোল, ট্যাং নানা আমার দিকে আঙুল তুলে বলল। আমি ভয়ে ভয়ে বাক্সের ভেতর হাত ঢোকালাম। শুয়াও, প্লিজ ভগবান, প্লিজ ওপরওয়ালা। বাকি এই ৪জন ভয়ানক হিংস্র পেটনির তুলনায় শুইয়াওয়াও ছিল একজন ফেরেস্তার মতো। আমি মনে মনে শুইয়াওয়াওয়ের নাম জপ করা শুরু করলাম, আর জান প্রাণ দিয়ে প্রার্থনা করলাম। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তার এই মিষ্টি আর শান্ত স্বভাবই ছিল আমার বেঁচে ফেরার শেষ ভরসা। যেই আমি চিরকুটটা বাইরে বের করলাম আর সেটা খুললাম, তাতে লেখা ছিল বাই তিয়ান নামটা। আরে এটা কি মস্কারা! আমার মাথা একদম ভ ভ করতে লাগলো। আমি মাথা তুলে বাই তিয়ানের দিকে তাকালাম। আমার নাম কিভাবে এলো? আমি আবার তুলব। বাই তিয়ান চোখ বড় বড় করল আর অনিচ্ছা সত্ত্বেও কানতে কানতে চিৎকার করে উঠল। এখন যা হওয়ার হয়ে গেছে। ট্যাং নানা হেঁটে এলো। সে বাই তিয়ানের পিঠ চাপড়ে দিল এবং তাকে শান্ত করল। এরই মধ্যে লিংলিং লুকিয়ে ওই চিরকুটের বাক্সটা ভেতরে রেখে দিল, আর আমার দিকে একটা অদ্ভুত হাসি দিল। যদি আমি দেখি যে তুই তিয়ানকে বিরক্ত করিস। সু জিংজিংয়ের চোখ এখন আরও বেশি ঘৃণায় ভরে গেছে। সে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকালো, যেন আমি কোনো ভয়ঙ্কর ভাইরাস। শুয়াও শুধু একটা হাসির সাথে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালো, আর কোনো ফালতু কথা বলল না। এখন যা কপালে লেখা ছিল। আমি লজ্জায় মাথা চুলকালাম আর একটা কৃত্রিম হাসির সাথে তিয়ানকে বললাম, তিয়ান, আজ রাতে আমার একটু খেয়াল রেখো। কিসের খেয়াল রাখা?
বাই তিয়ান রাগে কোমরে হাত দিয়ে বলল, আর আমার পায়ে একটা জোরে লাথি মারল। তারপর রাগে মুখ ফুলিয়ে নিজের বিছানায় উঠে পড়ল আর লেপ দিয়ে নিজেকে মুড়িয়ে নিল। আমি এই বাঁধা হাতগুলোর দিকে তাকালাম আর একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি লাফাতে লাফাতে সুইয়াওয়ের সামনে গেলাম আর আস্তে করে জিজ্ঞেস করলাম, ইয়াও, তুমি কি আমার দড়িটা একটু ঢিলে করে দিতে পারো?" আরে, এমন তো আবার হয় নাকি? সুইয়াও হাসতে হাসতে মাথা নেড়ে না বলল, তোমাকে এইভাবে প্যাক করতে আমাদের পুরো ৮ ঘন্টা সময় লেগেছিল। আরে প্লিজ, আমি আমার সবচেয়ে ইনোসেন্ট মুখটা বানালাম। দেখো, আমাকে তো আমার কিছু জিনিসপত্রও গোছাতে হবে। কাজ হয়ে গেলেই আমি আবার নিজেকে দড়ি দিয়ে বেঁধে নেব, পাক্কা। আচ্ছা, ঠিক আছে, আপাতত একটু লুজ করে দিচ্ছি। শেষমেশ সুইয়াও রাজি হলো, কিন্তু একটা শর্ত দিয়ে বলল, নিজের কথা মনে রেখো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর তার দিকে পিঠ করে সোজা হয়ে দাঁড়ালাম, যাতে সুইয়াও আমার দড়ি খুলে দেয়। কিন্তু আমার চোখ ভুল করে সু জিংজিংয়ের ঘৃণায় ভরা চোখের সাথে মিলে গেল। সে আমার দিকে কটমট করে তাকালো। আমি লজ্জায় মাথা ঘুরিয়ে নিলাম, যেন আমি তাকে দেখিনি। সুইয়াও আলতো হাতে আমার কবজি ধরল। সে খুব সাবধানে দড়ি খুলছিল। যখন তার সফট আর নরম আঙুলের স্পর্শ অনুভব করলাম, আমার বুক ১ সেকেন্ডের জন্য থমকে গেল। হে ভগবান, আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে কলেজের প্রথম দিনেই আমার কোনো মেয়েকে স্পর্শ করার সুযোগ হবে। যদিও পরিস্থিতিটা একটু অদ্ভুত ছিল, তাও আবার এই বিধ্বস্ত অবস্থায়। কিন্তু সত্যি বলতে মেয়েদের হাত খুব নরম হয়। আরে, তোমার হাত এত গরম কেন? সুইয়াও হঠাৎ করে জিজ্ঞেস করল। তার গলায় চিন্তার রেশ পরিষ্কার শোনা যাচ্ছিল। না, কিছু হয়নি, আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম। আমি তো মর্দ, মানে ছেলে। আমার মধ্যে এনার্জি বেশি থাকে, এইসব নর্মাল ব্যাপার। কিছুক্ষণ পর সুইয়াও আমার সব দড়ি খুলে দিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার শরীর একদম হালকা মনে হচ্ছিল। তোমাকে অনেক বিরক্ত করলাম। হ্যাঁ? এতে থ্যাঙ্কস কিসের? সুইয়াও মিষ্টি গলায় বলল। কিন্তু এক মুহূর্তের জন্য যখন তার চোখ আমার চোখের সাথে মিলল, সে হঠাৎ লজ্জায় মাথা নিচু করে নিল। আমি এক পলকের জন্য জমে গেলাম। আমার মনে এক অদ্ভুত অনুভূতি হলো, যেন একে আগে কোথাও দেখেছি। কিন্তু আমি ওই বিষয়ে আর বেশি মাথা ঘামালাম না। ধীরে ধীরে সময় কাটতে লাগল। সারা দুপুর কাজ করার পর আমি আমার সব জামাকাপড় আর জিনিসপত্র যথা জায়গায় রেখে দিলাম। যখন আমি মাথা তুললাম, তখন ভুল করে কাপড় শুকোনোর স্ট্যান্ডে রাখা কিছু কাপড়ের ওপর আমার নজর গেল, আর সেগুলো ছিল আলাদা আলাদা ডিজাইনের অন্তর্বাস। ওই সবচেয়ে বড় ব্ল্যাকলেসওয়ালাটা নির্ঘাত ট্যাংনানার হবে। ঠিক কথা, শুধু সেই লেই সাইজ সামলাতে পারে। কিন্তু এই ডিজাইনটা কি একটু বেশি অন্যরকম নয়? কে পরে এসব জিনিসই আর? আমি মনে মনে এসব ভাবছিলাম, আর আমার নজর কিছুক্ষণ ওখানেই আটকে গেল। হঠাৎ আমার পেছনে এক ভয়ঙ্কর মৃত্যুর মতো অনুভূতি হলো। যেই আমি ঘাড় ঘোরালাম, সামনে সুই জিংজিংয়ের বরফের মতো মুখ দাঁড়িয়েছিল। আমি কোনো বাহানা বানানোর আগেই আমার কোমরে একটা লোহার মতো কিল পড়ল। অ্যাটাক! আহ! আমার কান্নার আওয়াজ পুরো ব্যালকনিতে প্রতিধ্বনিত হলো। রুমে ফিরে আসার পর আমার পরিষ্কার মনে হচ্ছিল যে এবার সু জিংজিং আমাকে নির্ঘাত মেরে ফেলবে। নিজের বিছানায় বসে আমি বেশ গভীর চিন্তায় পড়ে গেলাম। যদি এভাবেই চলতে থাকে, তাহলে সে একদিন না একদিন আমাকে সত্যিই জবে করে ফেলবে। রাত গভীর হয়ে এলো। আমি নিজের বিছানায় একটু ভয় ভয় করে বসেছিলাম। আমি সুইয়াওয়ের দিকে মুখ ঘোরালাম। বই পড়তে পড়তে সুইয়াও মাথা তুলল। কি হয়েছে? আমি কি আবার দড়ি দিয়ে বেঁধে দেব? না না, আমি সাথে সাথে না করে দিলাম। কথা সেটা নয়। তাহলে কি তুই নিজে নিজেকে বাঁধবি? সুইয়াও একদম সিরিয়াস মুখ করে জিজ্ঞেস করল। আরে না ইয়ার, আমি কপালে হাত মারলাম। ফ্রাস্ট্রেটেড? আমি তো শুধু এটা জানতে চাইছিলাম যে এরা সবাই আমার পেছনে লেগে আছে কেন? এটা বড় অদ্ভুত প্রশ্ন। সুইয়াও একটা মিষ্টি হাসি দিল। এক্সপ্লেনিং, কারণ শেষমেশ তুই একটা ছেলে আর আমাদের রুমে থাকছিস, তো সবারই একটু আধটু টেনশন হবেই। কিন্তু ভাই, আমি এমন কি ভুল করেছি? আমি বিরক্ত হয়ে আস্তে করে বললাম। ট্যাংনানার বুকে পড়ে অজ্ঞান হওয়ার নাটক করা আর আমাদের অন্তর্বাসগুলোর দিকে তাকিয়ে থাকা। সুইয়াও হাসতে হাসতে আমার কারসাজিগুলো মনে করিয়ে দিল। কিন্তু সত্যি বলতে, আমার কাছে ফেং ইউয়ানকে একদমই খারাপ মনে হয় না। আমি ১ সেকেন্ডের জন্য থমকে গেলাম। সত্যি? সত্যি? হ্যাঁ। সুইয়াও আলতো করে মাথা নেড়ে হ্যাঁ বলল। এটা তো কলেজ কর্তৃপক্ষ করেছে না, এতে কারোর কিছু করার নেই। আমি চাই না যে তুই মাঝ রাস্তায় রাত কাটাস। তার এই কথা শুনে আমার হৃদয়ে এক অদ্ভুত আর খুশি ছড়িয়ে পড়ল। আমার সারাদিনের সব ক্লান্তি এক পলকেই শেষ হয়ে গেল। তোর অবস্থা কতই না খারাপ হতো, এটা শুনে তো আমার প্রায় চোখ দিয়ে জলই বেরিয়ে আসার মতো হলো। ইয়াও, আমি কি আজ রাতে তোমার সাথে শুতে পারি? আমি তাকে টেস্ট করার জন্য জিজ্ঞেস করলাম। তুই স্বপ্ন দেখা বন্ধ কর। সুইয়াও মাথা বাড়ল আর একদম কড়া গলায় বলল, তুই চুপচাপ তিয়ানের সাথেই শুবি, বুঝেছিস? কিন্তু বাই তিয়ানের আমাকে নিজের বিছানায় আসতে দেওয়ার কোনো ইচ্ছা বলে মনে হচ্ছিল না। ওকে দেখো, সে এখনও লেপের ভেতর নিজেকে একটা সিঙ্গাড়ার মতো প্যাক করে বসেছিল আর নিজের পুরো জায়গাটা ব্লক করে রেখেছিল। সে সত্যি আমাকে অপছন্দ করত আর আমার সাথে নিজের বিছানা শেয়ার করতে চাইত না। হ্যাঁ, আমারও তোর সাথে শোবার কোনো শখ নেই। বাই তিয়ান নিজের মুখ ফুলিয়ে রাগের সাথে বলল। আমার হঠাৎ মনে হলো, এইমাত্র যেটুকু স্বস্তি পেয়েছিলাম তা একদম গায়েব হয়ে গেল। আমার হৃদয়ে কেউ যেন জোরে ছুরি বসিয়ে দিল। আরে ইয়ার,
এখন যাই হক এই চিরকুট তুই নিজে তুলেছিস, এখন তুই ভোগ। সু ইয়াও ইয়াও দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আগে গিয়ে গোসল করে নে। আমাদের তিয়ান তিয়ান পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। তোর এই দুর্গন্ধযুক্ত অবস্থায় সে তোকে বিছানায় আসতে দেবে কিভাবে? আমার ওর কথাটা একদম ঠিক মনে হলো, তাই আমি ঠিক করলাম যে আমি আরও একবার গোসল করে নিই। আমি আমার জামাকাপড় নিয়ে বাথরুমের দরজার দিকে গেলাম। যেই আমি দরজা খুললাম, আমার চোখ সরাসরি ট্যাং নানার চোখের সাথে ধাক্কা খেল। আবার সেই অদ্ভুত আর দম বন্ধ করা টাইমিং। আমি লজ্জায় শুধু এটুকুই বললাম, গোসল করাচ্ছিল। কিন্তু ট্যাং নানার মুখ রাগে একদম কালো হয়ে গেল। আমি চটপট বুদ্ধি খাটালাম আর চুপচাপ দরজা বন্ধ করে দিয়ে নিজের জামাকাপড় তুলে নিয়ে অন্য বাথরুমের দিকে দৌড়ে গেলাম। বাথরুমের ভেতরে এসে আমি আমার জামাকাপড় ছাড়লাম। যেই আমি শাওয়ার চালু করতে যাব, হঠাৎ আমার এক অদ্ভুত শীতলতা অনুভব হলো। পাশের বাথরুম থেকে পানি পড়ার হালকা হালকা আওয়াজ আসছিল। সেই আওয়াজটা আমাকে বিনা কারণেই ভেতর থেকে কিছুটা উত্তেজিত করে দিল। আর যখন আমি শাওয়ার অন করলাম, তখন আগুনের মতো ফুটন্ত পানি আমার উপর পড়তেই আমাকে পুড়িয়ে দিল, আর আমি চিৎকার করে উঠলাম, আহ! কি চিৎকার করছিস রে? ট্যাংনানা দেয়ালের ওপাশ থেকে রাগী গালায় আওয়াজ দিল। না, কিছু না, আমি শুধু একটু গান গাইছিলাম। আমি তাড়াতাড়ি একটা বাহানা বানালাম। বন্ধ কর তোর কান্না, কান ফেটে যাচ্ছে। তোর আওয়াজ শুনলেই আমার বিরক্ত লাগে। ট্যাংনানার এই কথাগুলো আমার মুখে একটা সজোর থাপ্পড়ের মতো লাগল। হার মেনে আমাকে এই ফুটন্ত পানির সাজা ভোগ করতে হলো। এই বাথরুমের কল থেকে পানির টেম্পারেচার সেটই হচ্ছিল না, তাই আমাকে চুপচাপ এই আগুন সহ্য করতে হলো। কিন্তু আমার মাথায় নিজে থেকেই পাশের বাথরুমের দৃশ্য ঘুরতে লাগল। আমার পুরো শরীরে এক আলাদা রকমের উত্তাপ বয়ে যেতে লাগল। যখন আমি গোসল করে বাথরুম থেকে বাইরে বেরোলাম, তখন সরাসরি ট্যাং নানার সাথে আমার ধাক্কা লাগল। ওকে দেখা মাত্রই আমার চোখ যেন ওখানেই আটকে গেল। আমি তাড়াতাড়ি ঢোক গিললাম, পিঠ ঘোরালাম আর নিজের জামাকাপড় ওয়াশিং মেশিনে ঢোকাতে লাগলাম। ওই হ্যালো, তুই এটা ব্যবহার করতে পারবি না? আমার পাশ থেকে একটা আওয়াজ এলো। আমি পেছনে ঘুরে দেখলাম সেখানে লিংলিং ছিল। সে নিজের আঙুল দিয়ে আমার বুকে খোঁচা মারছিল আর তার মেজাজ ছিল তুঙ্গে। কেন ভাই? আমি কনফিউজড হয়ে জিজ্ঞেস করলাম। যদিও আমি আপ্রাণ চেষ্টা করছিলাম যাতে আমার নজর ওর শরীরের দিকে না যায়। আমার সামনে দাঁড়িয়ে থাকা দুই সুন্দরীর ফিগার এতটাই হট ছিল যে কারো কন্ট্রোল হারানো খুব স্বাভাবিক ব্যাপার। আমি চাই না আমার ধোয়া কাপড়ের মধ্যে কোনো ছেলের দুর্গন্ধ আসুক। লিংলিং একদম সিরিয়াস হয়ে বলল। ঠিক কথা, তুই যদি ব্যবহার করিস তবে আমরা আমাদের কাপড় ধোবো কিভাবে? ট্যাং নানাও সাপোর্ট করল। ওর আওয়াজে আমার জন্য চরম বিরক্তির ভাব ছিল। আসলে আমার একটু তর্ক করার ইচ্ছে ছিল, কিন্তু ওই দুজনকে দেখে আমি বুঝে গিয়েছিলাম যে ওদের সামনে আমার ডাল গলবে না। তাই আমি চুপচাপ ঘুরলাম আর নিজের ওয়াশ বেসিনের কাছে গিয়ে নিজের হাতে কাপড় ধুতে লাগলাম। আমাকে শান্তভাবে কাজ করতে দেখে ওদের মুখে কিছুটা শান্তি এলো। তারপর ওরা দুজন ঘুরে নিজেদের রুমে ফিরে গেল। সত্যি আর, ছেলে আর মেয়েদের একসাথে থাকা কোনো টর্চারের চেয়ে কম নয়। হাহ! আমি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললাম। মনে হচ্ছিল কেউ যেন আমার মান সম্মান আর মাথার ১২টা বাজিয়ে দিয়েছে। হঠাৎ একটা কোমল ছোট মেয়ের হাত একটা ব্রাশ তুলল আর আমার সামনে ধরল। এই নে ব্রাশ, সে নিচু গলায় বলল। আমি মাথা তুলে দেখলাম এটা ছিল বাই তিয়ান তিয়ান। ওর কিউট মুখটা এখনও কিছুটা ফুলে ছিল, কিন্তু এখন ওকে আগের মতো এতটা রাগী লাগছিল না। তোকে একটু শুধরে গেছে বলে মনে হচ্ছে, তাই আজ এই ম্যাডাম তোকে নিজের সাথে শোয়ার পারমিশন দিয়ে দিয়েছে। বাই তিয়ান তিয়ান ফুল টসন আর ঠান্ডা গলায় ঘোষণা করল। কিন্তু সাথে সাথেই সে যোগ করল, শোন, মাথায় কোনো ফালতু আজে বাজে চিন্তা আনবি না। 1%ও যেন কোনো নোংরা চিন্তা না আসে, বুঝেছিস? আমি চটপট মাথা নেড়ে হ্যাঁ বললাম। হ্যাঁ, আমি একদম ভদ্র হয়ে থাকব। ইউ শয়তান! বাইতিয়ান তিয়ান এক অদ্ভুত মুখ করল। হ্যাঁ, আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, যদি তুই একটুও আঙ্গুল তোলার বা বাঁদরামির চেষ্টা করিস, তাহলে আমি তোকে লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দেব। আমি প্রমিস করছি একদম চুপচাপ ঘুমাবো। আমি ভয় আর শ্রদ্ধার সাথে জবাব দিলাম। মাথা খারাপ? বাইতিয়ান তিয়ান কেন জানি চিৎকার করে উঠল। তারপর সে নিজের লেপ মুড়ি দিয়ে বিছানায় উঠে গেল আর আবার একটা সিঙ্গারার মতো প্যাক হয়ে গেল। তাহলে আমি লাইট বন্ধ করছি, ট্যাং নানা আস্তে করে বলল, আর লাইট বন্ধ করে দিল। পুরো রুমে একদম নিস্তব্ধতা নেমে এলো। শুধু জানালা দিয়ে চাঁদের হালকা আলো ভেতরে আসছিল। আমি বাই তিয়ান তিয়ানের বিছানার পাশে দাঁড়িয়েছিলাম। একটু ভয় লাগছিল, কিন্তু তার চেয়েও বেশি আমার এক্সাইটমেন্ট আকাশ ছুঁই ছুঁই ছিল। শেষমেশ সেই সময়টা এসে গেল একজন টপ ক্যাম্পাস বিউটির সাথে একই বিছানায় শোয়ার। হাহ! ভাই, এটা কোনো সুন্দর স্বপ্নের চেয়ে কম ছিল না। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম আর একটা একটা ধাপ পেরিয়ে বিছানার সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। আর ঠিক যেই না আমি ওপরে পৌঁছাতে যাব, বাই তিয়ান তিয়ান তার সাদা মোজা পরা নরম পা দিয়ে কোনো দয়া মায়া না ছাড়াই সরাসরি আমার মুখে লাথি মারল আর আমি শটান ধপাস করে মেঝেতে এসে পড়লাম। পাগল হয়ে গেছিস নাকি? আহ! আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। আমার মুখে একটা ভয়ঙ্কর লাথি পড়েছিল আর আমি সরাসরি পাছার ওপর ভর দিয়ে মেঝেতে পড়েছিলাম।
তিয়ান তিয়ান, তুই কি আমার বিছানায় আসার স্বাগতম এভাবেই করতে চলেছিস? যদিও পুরো অন্ধকার ছিল আর আমি বাই তিয়ান তিয়ানের মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার ভেতর থেকে যে তেজ বের হচ্ছিল তাতে আমি বুঝে গিয়েছিলাম যে সে এই মুহূর্তের আগে ফেটে পড়েছে। আরও কি কোনো প্রস্তুতি বাকি আছে? আমি মেঝে থেকে উঠতে উঠতে ভয় ভয় জিজ্ঞেস করলাম। আমি তো এইমাত্র গোসল করে এলাম, আমি একদম পরিষ্কার আছি। আমি সেটার কথা বলছি না, গাধা। তাহলে কি আমাকে বিছানায় আসার আগে কোনো ওয়ার্ম আপ এক্সারসাইজ বা তেমন কিছু করতে হবে নাকি? আমি একদম মাসুম মুখ করে জিজ্ঞেস করলাম। কিসের ওয়ার্ম আপ, গাধা? বাই তিয়ান তিয়ান আমার এই অদ্ভুত বোকামিতে ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিল। তার ফ্রাস্ট্রেশন তুঙ্গে ছিল। সে আমাকে আবার লাথি মারার জন্য পা তুলল, কিন্তু আমার এই বেচারা আর দুঃখী মুখ দেখে সে নিজের পা থামিয়ে দিল। কিন্তু তার নিঃশ্বাস এখনও রাগে দ্রুত বয়ে চলেছিল। তোর নিজের লেপ কোথায়, গাধা? বাই তিয়ান তিয়ান নিজের রাগ কন্ট্রোল করতে করতে জিজ্ঞেস করল। লেপ? আমি একটু কনফিউজড হয়ে গেলাম। সেটা তো সুটকেসে পড়ে আছে। তুই সেটা বের কর। তুই কি সত্যি আমার সাথে একই লেপের ভিতর ঢোকার প্ল্যান বানাচ্ছিলিস? বাই তিয়ান তিয়ানের আওয়াজ রাগে আরও চড়ে গেল। আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো। আরে হ্যাঁ, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। আমি চটপট আমার ব্যাগ থেকে আমার লেপ বের করলাম আর কাঁধে তুলে নিলাম। ঠিক সেই সময় লেপের ভিতর প্যাক হয়ে থাকা বাই তিয়ান তিয়ানের মুখ লজ্জায় কান পর্যন্ত লাল হয়ে গিয়েছিল। যদি এই ঠর্তি বা লম্পটেটা বলে দিত যে সে লেপ আনেনি, তাহলে সে নির্ঝাত কোনো কিছু না ভেবেই আমাকে আরও একটা সজোর লাথি মেরে দিত। আসলে বাই তিয়ান তিয়ানের জন্যও কোনো ছেলের সাথে একই বিছানায় শেয়ার করার এটাই প্রথম সুযোগ ছিল। সে ভিতরে ভিতরে ভয়ে মরছিল। আর তার এই এত টালবাহানার পেছনে একটা সবথেকে সলিড রিজন ছিল। তার সবসময় জামাকাপড় ছাড়াই বিবস্ত্র হয়ে ঘুমানোর অভ্যাস ছিল। এর আগে সে এতক্ষণ ধরে নিজেকে লেপের ভিতর জম্নই প্যাক করে বসেছিল, যাতে সে ট্রাই করতে পারে যে জামাকাপড় পরে কিভাবে ঘুমানো যায়। কিন্তু এখন তার ঘুম পুরোপুরি উড়ে গিয়েছিল। এখন কি করি, এখন কি করি? ও বিছানায় আসছে। যদিও ভুল করে আমার লেপ টেনে দেয় তাহলে কি হবে? আমার কি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওকে আরও একটা লাথি মারা উচিত ছিল? বাই তিয়ানগিয়ানের শরীর লেপের ভিতর ভয়ে কাঁপছিল। সে বুঝতে পারছিল না যে এখন কি করা উচিত। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নিজের হাত দুটোকে নিজের দুই পায়ের মাঝখানে চেপে ধরে রেখেছিল। তার ভয় ছিল যে যদি সে একটুও নড়াচড়া করে তবে আমার সন্দেহ হয়ে যাবে। আর আমি কি করছিলাম? আমি শান্তভাবে নিজের লেপ তুলে ধীরে ধীরে বিছানায় উঠছিলাম আর পুরোপুরি সতর্ক অ্যালার্ট ছিলাম যাতে বাই তিয়ান তিয়ানের ফ্লাইং কিক আবার ফিরে না আসে। তিয়ান তিয়ান, তোমার কি শীত লাগছে? অন্ধকারে আমি বাই তিয়ান তিয়ানের লেপ মারাত্মকভাবে কাঁপতে দেখলাম। নিজেকে আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, মাথা খাস না, নিজের মুখ বন্ধ রাখ। বাই তিয়ান তিয়ান নিজের লেপের ভেতর হঠাৎ মারাত্মকভাবে নড়ে উঠল। সে নিজের মাথা চটপট লেপের ভেতর ঢুকিয়ে নিল। তার পুরো মুখ একটা সেদ্ধ টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল। এর মাথায় কি সব চলছে? আমি মনে মনে ভাবলাম। আমি ঠিক করলাম যে এখন মুখ বন্ধ রাখাই ভালো, নইলে খামোখা আরও ২-৪টে লাথি খেতে হবে। আমি আরামে বিছানায় শুলাম আর একদম সতর্ক হয়ে এক চোখ দিয়ে বাই তিয়ান তিয়ানকে দেখতে লাগলাম। যখন আমার বিশ্বাস হলো যে সে আর লাথি মারবে না, তখন আমিও তার মতো লেপ জড়িয়ে নিজেকে একটা স্প্রিং রোলের মতো প্যাক করে নিলাম। আমার নজর লুকিয়ে আবার আমার পাশে শুয়ে থাকা বাইতিয়ানের উপর গেল। সে আমার দিকে পিঠ দিয়ে শুয়েছিল। সে নিজেকে একটা সসেজের মতো প্যাক করে রেখেছিল, শুধু তার মিষ্টি মাথাটা বাইরে ছিল। ব্যাস, এভাবেই আমরা দুজনেই শান্তভাবে শুয়ে পড়লাম। রুমের বাতাসে এক অদ্ভুত অস্বস্তি আর ভয়ঙ্কর টেনশন ছড়িয়েছিল। আমি বারবার নিজের মাথাকে অর্ডার দিচ্ছিলাম যাতে কোনো অদ্ভুত কথা না ভাবে, কিন্তু পোড়া কপাল, আমার হার্টবিট আউট অফ কন্ট্রোল হয়ে ইঞ্জিনের মতো দৌড়াতে লাগল। আর ওই সময়েই বাই তিয়ান তিয়ান লেপের ভেতর ভয়ে পাগল হয়ে যাচ্ছিল। একদিকে তাকে এই ভয় কুড়ে কুড়ে খাচ্ছিল যে পাছে আমি না জেনে ফেলি সে কোনো কাপড় পরেনি, আর অন্যদিকে তার মনে হচ্ছিল যে সামান্য নড়াচড়া করলেই আমার সন্দেহ আরও বেড়ে যাবে। কিছুক্ষণ পর বাই তিয়ান তিয়ানের আর সহ্য হল না। সে আস্তে করে নিজের মাথা ঘোরালো, এটা লুকিয়ে চেক করার জন্য যে আমি ঘুমিয়ে পড়েছি কিনা। যেই সে একটু কাছে এলো, তার চোখ সরাসরি অন্ধকারে জ্বলজ্বল করা আমার চোখের সাথে ধাক্কা খেল। কি? বাই তিয়ান তিয়ান ভয়ে পিছিয়ে গেল। সে নিজের মুখ আবার লেপের ভেতর ঢুকিয়ে নিল, নিজের দুই হাত বুকের উপর শক্ত করে চেপে ধরল। তার মুখ রাগে আগুন হয়ে গিয়েছিল আর কান পর্যন্ত জ্বলছিল। আমারও খুব অদ্ভুত লাগছিল। আমি তো এইমাত্র ঘুমোতেই যাচ্ছিলাম, কিন্তু তার ওই ভয় আর ঘাবড়ানো চোখগুলো আমার ঘুম কেড়ে নিয়েছিল। এখন আর কি বলবো? এখন কি আর আমি ঘুমোতে পারবো? আর ওদিকে বাই তিয়ান তিয়ান ভয়ে আর গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিল। গরম আর ঘামের কারণে তার চামড়া একটু চটচটে হয়ে গিয়েছিল, আর সে খুব বিরক্ত বোধ করছিল। এই বেশরম মানুষটা এখনো ঘুমায়নি কেন? বাই তিয়ান তিয়ান মনে মনে আমাকে গালি দিল। এই অবস্থায় আমি আগে ঘুমাই কি করে ইয়ার? মাথার দই হয়ে গেল। সে অনেকক্ষণ ধরে একই পজিশনে শুয়েছিল। এর কারণে তার অর্ধেক শরীর একদম অবশ হয়ে গিয়েছিল। তিয়ান তিয়ান, আমি বিছানার কোনায় শোয়ার আপ্রাণ চেষ্টা করছি। আমি তোমাকে একদম টাচ করব না। আমার এই কথা শুনে সে হঠাৎ একটু শান্তি পেল আর হুম করে হালকা জবাব দিল। তার জবাব শুনে আমি শেষমেশ স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
আমি পাশ ফিরে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। কিন্তু যেই আমি ঘুরলাম, আমার তো আত্মা শুকিয়ে গেল। ভয়ে আমি বিছানা থেকে লাফিয়ে উঠতেই যাচ্ছিলাম। সামনে সুঝিংঝিং বিছানার পাশে দাঁড়িয়েছিল, আর তার হাতে একটা হাতুড়ি ছিল। আমি তাড়াতাড়ি নিজের মুখে হাত চাপা দিলাম, যাতে ভয় পেয়ে মুখ থেকে কোনো আওয়াজ না বেরিয়ে যায়। সুঝিংঝিংয়ের মুখে একদম জিরো এক্সপ্রেশন ছিল। সে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে নিঃশব্দে বিছানার উপর উকি দিল। আমি নিজের চোখ শক্ত করে বন্ধ করে নিয়েছিলাম, যাতে আমার উপর তার কোনো সন্দেহ না হয়। যখন সে দেখল যে আমি কোনো নড়াচড়া করছি না, তখন সুঝিংঝিং নিজের হাতুড়ি ঝুলাতে ঝুলাতে আরাম করে দুলতে দুলতে নিজের বিছানায় ফিরে গেল। ভয় সাহেব, এগুলো কেমন পাগল মেয়ে আর! ভয় তো আমার আত্মাই বেরিয়ে গেল। আমার কপালে ঠান্ডা ঘাম দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর আমার প্রচণ্ড ঘুম পেতে লাগলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। ওদিকে বাইতিয়ান্তিয়ানও ক্লান্ত হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছিল। জানি না কত সময় পার হলো। সে একটা স্বপ্ন দেখল। স্বপ্নে আমি তার লেপ টেনে নিয়েছিলাম। সে পালানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তার নড়ার পর্যন্ত ক্ষমতা ছিল না। বাইতিয়ান্তিয়ান হঠাৎ একটা ঝাটকা খেয়ে ঘুম থেকে জেগে উঠল। যখন সে বুঝতে পারল যে ওটা শুধু একটা স্বপ্ন ছিল, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ঘর ঘুরিয়ে আমার দিকে তাকালো এবং দেখল যে আমি এখনও ঘোড়া বেচে ঘুমাচ্ছি। স্বপ্নে আমার ওই থোড়কি মুখ আর শয়তানি হাসি মনে পড়তেই সে রাগে আমাকে একটা সজোর কিল মারল। ওই মুহূর্তেই আমি ঘুমের ঘোরেই নিজের পেট চেপে ধরলাম, আর আমার মুখে যন্ত্রণার ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু আমি জেগে উঠলাম না। বাইতিয়ান্তিয়ান আবার নিজের লেপ টাইট করল, আর তারপর সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। সকাল হলো। আমি ঘুমের ঘোরেই চোখ খুললাম। আমার মনে হলো যে আমার হাত খুব নরম কোনো জিনিসের উপর রাখা আছে। আর হ্যাঁ, অনুভূতিটা সত্যি একদম জবরদস্ত ছিল। কিন্তু পরের সেকেন্ডেই আমার ঘুম উড়ে গেল। আমার হাত ভুল করে বাইতিয়ান্তিয়ানের পাতলা কোমরের উপর রাখা ছিল। কাল রাতের সব বিশৃঙ্খলা আমার মাথায় সুনামির মতো ফিরে এলো। আমি চটপট নিজের হাত সরিয়ে নিলাম। যেই আমি ঘাড় নিচু করলাম, আমার চোখ ছানাবড়া হয়ে গেল। সামনের দৃশ্য তো আরও ভয়ঙ্কর আর হট ছিল। বাইতিয়ান্তিয়ানের লেপ সরে নিচে পড়ে গিয়েছিল, আর তার ফর্সা উজ্জ্বল চামড়া পরিষ্কার দেখা যাচ্ছিল। তার লম্বা ঘাড়, ঘাতক কলার বোন, আর লেপের ভেতর থেকে অল্প অল্প দেখা যাওয়া তার মসৃণ পেট, আর ওই গোল গোল বাউন্সি উন্নতি। এগুলো কি সেই নরম নরম খরগোশ যার কথা সব ছেলেরা বলে? আমার মাথা যেন ওখানেই ক্রাশ হয়ে গেল। আর সবচেয়ে বড় বিপদ তো এটা হলো যে ঠিক সেই সময়ই বাইতিয়ান্তিয়ানের চোখের পাতা নড়ল, আর সে ধীরে ধীরে চোখ খুলল। খেলা খতম। আমি তো গেলাম। আজ আমার মৃত্যু নিশ্চিত। যেই আমাদের চোখাচোখি হলো, আমার চোখের সামনে আমার পুরো জীবনটা সিনেমার মতো চলতে লাগলো। এখন আমি কি করি? ঠিক এখন এমন নাটক করাই ভালো, যেন আমি কিছুই দেখিনি। কিন্তু আমি বলবোটা কি? রুমে ভয়ঙ্কর টেনশন আর অস্বস্তি ছড়িয়েছিল। পরের সেকেন্ডেই যখন সে নিজের শরীর কাপড়বিহীন অবস্থায় দেখল, তার হোশ উড়ে গেল। গুড মর্নিং, আমি কোনো মতে সাহস করে বললাম, যাতে একটু শান্তি ফেরে। কিন্তু সামনে বসে থাকা বাইতিয়ান্তিয়ান কোনো প্রতিক্রিয়া দিল না। তার চোখ একদম স্থির ছিল, যেন তার আত্মা শরীর ছেড়ে চলে গেছে। আমরা দুজনেই বিছানায় একে অপরের দিকে এভাবেই তাকিয়ে বসেছিলাম, একটা শব্দও না বলে। আমি পরিষ্কার অনুভব করতে পারছিলাম যে বাইতিয়ান্তিয়ানের গরম নিঃশ্বাস আমার মুখে লাগছে, আর আমার তো শ্বাস নিতেও কলিজা ফেটে যাচ্ছিল। এক কাজ কর, তুই আগে নিজের কাপড় পরে নে। আমার পক্ষে আর এই টেনশন সহ্য করা যাচ্ছিল না। আমি হাত বাড়িয়ে তার লেপ টেনে তার নগ্ন শরীর ঢাকতে শুরু করলাম, কিন্তু ভুল করে আমার আঙুল তার ওই নরম অ্যাসেটে টাচ হয়ে গেল, আর আমার পুরো শরীরে কারেন্ট খেলে গেল। বাপরে, কত নরম ছিল! কিন্তু যখন আমি লেপ টানলাম, ওটা তার আশেপাশে আটকে গেল। আমি আগে পাছে কিছু না ভেবে এক ঝটকায় ওটা টেনে নিলাম। শেষমেশ আমি এই বিপদকে লেপ দিয়ে ঢেকে দিলাম। আমি চটপট নিজের লেপ তুললাম, আর কোনো চোরের মতো বিছানা থেকে লাফিয়ে পালালাম। শুধু তার ওই টমেটোর মতো লাল মুখটাই বলে দিচ্ছিল যে এইমাত্র ওখানে কি কাণ্ড হয়েছে। ফ্যাং ইউয়ান আমাকে লেপ ওড়ালো, কিন্তু ও আমার সাথে ঘুমোচ্ছিল কেন? কাল রাতে চিরকুট আমার নামেই উঠেছিল, কিন্তু ও পালালো কেন? ও কি আমার... দাঁড়াও, ও সব দেখে ফেলেছে? ওই সময় বাইতিয়ান্তিয়ানের মনে হলো যেন তার কানের পাশ দিয়ে চোখের জলের গরম ফোঁটা পড়ছে। শেষ, এখন আমি মরে যাব। তার সবচেয়ে বড় গোপন কথা ধরা পড়ে গেছে, আর সেটাও একটা ছেলে দেখে ফেলেছে। সে লেপের ভেতর নিজের পোশাকবিহীন শরীর দেখল, আর তারপর ওই লেপ টামার অ্যাকশনটা মনে করল। তার সত্যিই মনে হচ্ছিল যেন মাটি দুভাগ হয়ে যাক, আর সে তাতে মিশে যাক। সে ভয়ের চোটে দরজার দিকে তাকালো। আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, কোনো ফালতু কাজ করবি না। যদি তুই আমার সাথে কিছু করার চেষ্টা করি, তবে আমি... ওই যে, ও আসছে। দরজার ফাঁক দিয়ে আমি দেখলাম যে বাইতিয়ান্তিয়ান উঠে পড়েছে, তাই আমি সোজা কিচিংয়ের বাথরুমে ঢুকে গেলাম। বাইতিয়ান্তিয়ান আর সুঝিংঝিং দুজনেই একসাথে ব্যালকনির দিকে এলো। বাইতিয়ান্তিয়ান কাপড় পরে নিয়েছিল, কিন্তু তার মুখের লালিমা এখনও গায়েব হয়নি। সুঝিংঝিংয়ের চুল একদম এলোমেলো ছিল, আর তার ঠোঁটের কোণে থুতু লেগেছিল। তিয়ান তিয়ান, তোর মুখ এত লাল হয়ে যাচ্ছে কেন? তিয়ান তিয়ান তার কথা শুনতেই পাইনি। তার মাথা তখনও সকালের ওই কাণ্ডের উপর আটকে ছিল। তিয়ান তিয়ান, কি হয়েছে? শরীর খারাপ নাকি? সুজিংজিং নিজের মুখ ওর মুখের সাথে একদম ঠেকিয়ে দিল। সত্যি ঠিক আছিস তো? জিংজিং, কাতুকুতো লাগছে, বিরক্ত করিস না। তিয়ান তিয়ান সুজিংজিংকে হালকা পেছনের দিকে ঠেলে দিল। ওই শয়তানটা কাল রাতে তোর সাথে কোনো উল্টোপাল্টা কাজ করেনি তো? সুজিংজিংকে একদম সিরিয়াস লাগছিল।
তার সবসময় ঠান্ডা থাকা মুখটা এই মুহূর্তে কিছুটা কিউট লাগছিল। না না, ও কিছু দেখেনি। বাই তিয়ানতিয়ান ঘাবড়ে গিয়ে জবাব দিল। কি দেখেনি? সুজিংজিং পাল্টা প্রশ্ন করল। কিছু না। বাই তিয়ানতিয়ান এদিক ওদিক তাকিয়ে নজর এড়াতে লাগল। তিয়ানতিয়ান, আমার কথা শোন। ও ১ নম্বরের আজেবাজে লোক। কাল রাতে আমি ব্যালকনিতে আমার হাতুড়ি নিতে এসেছিলাম, আর আমি ওই ফেং ইউয়ানকে আমাদের ঝোলানো অন্তর্বাসগুলোর দিকে তাকিয়ে থাকতে ধরে ফেলেছি। সুজিংজিং বলতে বলতে আরও রেগে যেতে লাগল। বাথরুমের ভেতরে আমি আমার একটা পা দরজায় ঠেকিয়ে রেখেছিলাম, আর আমার পুরো শরীর হে লিংলিংয়ের সাথে একদম শক্তভাবে চেপেছিল। এমনও হয়েছিল, হে লিংলিং আমার নিচে চাপা পড়েছিল আর হালকা করে বিড়বিড় করল। আমাকে দেখে তার চেহারা আরও বেশি ঘৃণায় এ ভরে গেল। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কসম খেয়ে বলছি। আমি সাফাই দিলাম। তুই কতক্ষণ এভাবেই আমার সাথে লেপ্টে থাকবি? সে রাগে মেজাজ বদলে জিজ্ঞেস করল। তাছাড়া তুই এভাবে লুকাচ্ছিস কেন? এখন বলতে পারবো না, পরে বুঝিয়ে বলবো। তাহলে আমি তোর সাথে এখানে লুকাচ্ছি কেন? আরে প্লিজ যেইস না। যদি তুই বাইরে চলে যাস তবে আমিও ধরা পড়ে যাব না। আর হ্যাঁ, ও স্পেসিফিক্যালি তোর আর নানার কাপড়গুলো সবচাইতে বেশি সময় ধরে তাড়িয়ে তাড়িয়ে দেখছিল। বাইরে থেকে সুজিংজিংয়ের আগুন ঝরানো কথাগুলো বাথরুমের ভেতরে আমাদের দুজনের মাঝখানের পরিস্থিতি আরও বেশি অস্বস্তিকর, অকওয়ার্ড করে দিল। তখন গিয়ে আমার নজর নিজের বুকের উপর চেপে থাকা ওই খুব নরম জিনিসটার উপর গেল। যেই আমি লিংলিংয়ের রাগে লাল হওয়া মুখ দেখলাম, আমি চটপট লজ্জায় নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। আচ্ছা, তাহলে ওর ওরকম বড় সাইজ পছন্দ। বাই তিয়ানতিয়ানের এক অদ্ভুত অনুভূতি হল, যেন ওই কথা শুনে তার একটু হীনমন্যতা, মানে লুজার লুজার ফিল হচ্ছিল। তিয়ানতিয়ান, তুই কথা বলছিস না কেন? সুজিংজিং জিজ্ঞেস করল। কিছু না, চল তাড়াতাড়ি ব্রাশ করে নে, তোর ক্লাসও তো আছে কিছুক্ষণ পর। হ্যাঁ ইয়ার, বাথরুমের ভেতরে আমাদের দুজনকে বাধ্য হয়ে ওই লেপ্টে থাকা পজিশনেই দাঁড়িয়ে থাকতে হলো। হে লিংলিং জীবনে প্রথমবার কোনো ছেলের এত কাছে এসেছিল, আর তার উপর আমি বেশ লম্বা চওড়া ছিলাম, আর তার সাথে এত শক্তভাবে চেপেছিলাম যে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সে নিজের ২ হাত আমার বুকের উপর রেখে আমাকে ঠেলার চেষ্টা করল আর নিজের মনকে শান্ত করতে লাগল। আমার অবস্থাই বা কোথায় ঠিক ছিল? আজ সকালে এত ভয়ানক আর হট দৃশ্য দেখেছিলাম, আর এখন এই ফাটাফাটি ফিগারওয়ালা হে লিংলিংয়ের সাথে একদম চিপকে দাঁড়িয়েছিলাম। ওই মুহূর্তে আমার আত্মা শুকিয়ে গিয়েছিল, আর আমার ভেতরে বড় অদ্ভুত লাগছিল। অনেকক্ষণ পর যখন বাই তিয়ান আর সুজিংজিং ব্যালকনি থেকে চলে গেল, তখন গিয়ে আমরা দুজনে শেষমেশ স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হাস, চলে গেছে। তো এখন ছাড়বি, নাকি সারা জীবন এইভাবেই লেপ্টে থাকবি? লিংলিং চোখ রাঙিয়ে আমাকে শাসন করল। আমি তাড়াতাড়ি ওকে ছেড়ে পিছিয়ে এলাম। লিংলিং আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো, আর আমরা দুজনেই বাথরুম থেকে বাইরে এলাম। আমার তো জানই বেরিয়ে গিয়েছিল। সে আস্তে নিজেকে বলল, তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। আমার মনে হয়েছিল তুই লম্পটটা সত্যিই কোনো নীচ কাজ করবি। আরে আমি এতটাও নিচে নামিনি। আমি তাড়াতাড়ি নিজের ইজ্জত বাঁচানোর জন্য বললাম, তাহলে এটা বল যে তুই বাই তিয়ানের সাথে ভেতরে কি করেছিস? লিংলিং হঠাৎ আমাকে এক অদ্ভুত হাসির সাথে দেখতে লাগল। আরে কিছু না, ছোট একটা ব্যাপার ছিল, বলার মতো কিছু নয়। নাকি তুই? সে বলতে বলতে থেমে গেল। পাগল নাকি? মাত্র একদিন তো হলো দেখা হয়েছে, আর ওরকম ভসর তো অসম্ভব। আমি তো কিছু বলিনি। আর যাই হোক, আমার তো বাই তিয়ানের ব্যাপারে কিছু যায় আসে না। উল্টে আমাকে তো এখন তুই বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিস। আমার হঠাৎ মনে হলো যে এই মেয়ের হাসির মধ্যে বড় কোনো রহস্য আছে। তখনই অন্য বাথরুম থেকে জলের আওয়াজ এলো। সুইয়াও দরজা খুলল আর আরাম করে বাইরে এলো। তাকে দেখে আমাদের দুজনের তো চক্ষু চড়ক গাছ। সুইয়াও একদম নর্মাল লাগছিল। তার মুখে সেই একই হাসি ছিল, আর সে আমাদের দিকে না তাকিয়েই আমাদের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। সুইয়াওয়ের পিঠের দিকে তাকিয়ে আমি আর লিংলিং একে অপরের দিকে সন্দেহ ভরা নজরে তাকালাম। সুইয়াও কি সব শুনে ফেলেছে? বাইরে যে কথা হচ্ছিল সেগুলো, আর বাথরুমের ভেতরে যা চলছিল তাও? সে কি সব জেনে গেছে? আমি আগে গিয়ে ময়লা ফেলে আসি। লিংলিং ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ যা, আমি এখানে একটু ব্রাশ করে নিই। আমি চটপট একটা বাহানা বানালাম। আমার তো এমন অবস্থা যে ধরিত্রী দ্বিধা হও আর আমি তাতে মিশে যাই। গোসল করে বেরোনো সুইয়াওয়ের শরীর থেকে একদম ফ্রেশ আর চমৎকার সুগন্ধ আসছিল। সে আরাম করে নিজের ক্লাসের বইপত্র গোছাতে লাগল। তারপর পাশের ড্রয়ার থেকে সে একটা ছোট্ট বক্স বের করল, আর সাথে সাথে আপন মনে গান গুনগুন করছিল। তখনই ট্যাং নানা আড়ামোড়া ভেঙে নিজের বিছানায় বসল। আরে বাপরে, এত দেরি হয়ে গেল! ট্যাং নানা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দ্রুত বাথরুমের দিকে ছুটল। সে রাস্তায় দেখল যে বাই তিয়ান টমেটোর মতো লাল মুখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানি না কি ভাবছিল। আর একটু আগে আসতেই সে দেখল যে লিংলিং লজ্জায় মুখ লুকিয়ে বাইরে পালাচ্ছে। এইসব জগা খিচুড়ি অবস্থা ট্যাং নানার বাথা গুলিয়ে দিল। আমি ব্রাশ করছি,
আমি মন দিয়ে ব্রাশ করছি। আমি আয়নার সামনে পাগলের মতো নিজের দাঁত মাজছিলাম, যেন এই ব্রাশের সাথে আজ সকালের সব কাণ্ডের স্মৃতিগুলোও পরিষ্কার হয়ে যায়। একের পর এক সবার আজ এমন হচ্ছে কেন? আর বিশেষ করে এই ফেং ইউয়ান, একে দেখলেই আমার মেজাজ খারাপ হয়। যদিও পুরো একটা রাত কেটে গিয়েছিল, কিন্তু তার এখনো এই কথাটা হজম হচ্ছিল না যে একটা ছেলে তাদের রুমে ঢুকে আছে। আর সবচাইতে বড় বিপদ ছিল এই যে কাল রাতের চিরকুটের ক্রম অনুযায়ী আজ রাতে তার সাথে শোয়ার পালা ছিল আমার। আমি নিজের মনে অনবরত ব্রাশ খুঁজছিলাম। তখনই আমি আয়নায় দেখলাম যে ট্যাং নানা আমাকে খুনি নজরে দেখছে। আমি কিছু বুঝতে পারলাম না। এখন আবার কি হলো ভাই? এখন আমি কি করলাম? সবাই আমাকে এমন তাচ্ছিল্যের নজরে কেন দেখছে? আমি ভেচে ভেচে জিজ্ঞেস করলাম, না না, দেখো না, আমি গত 1 মাস ধরে কলেজে আসিনি। একদম নতুন পোলা আমি এখানে। যদিও আমি অ্যাডমিশনের সব ঝামেলা সেট করে নিয়েছি। তুই বলতে কি চাস? ট্যাং নানা আমার কথা মাঝখানেই থামিয়ে দিল। কথাটা হলো এই যে আমি কোনো ক্লাসের রাস্তা চিনি না। তো তুই কখন ফ্রি হবি আমাকে একটু ক্যাম্পাস দেখানোর জন্য? আমি যাচ্ছি না। আমি তোর কোর্সের নই। আমাকে এসব বলে কোনো লাভ নেই। তাছাড়া তুই বাইতিয়ানতিয়ানের কাছে যাস না কেন? বোধহয় সেও ফিনান্স পড়ছে। আরে ইয়ার, তুই তো জানিস ওর আমার উপর সবচাইতে বেশি প্রবলেম। কাল রাতে ওর সাথে শুয়ে আমার অবস্থা টাইট ছিল। পুরো রাত কেমন অদ্ভুত লাগছিল। এখন আমি ওর সাথে এই বিষয়ে কথা বলতে পারবো না। কেন? ট্যাং নানা হঠাৎ আমার মুখ দেখে একটু সন্দেহ করল। না, কিছু না। আরে তুমি তো সবচাইতে বড় মনের মানুষ। এই মাখন লাগানো বন্ধ কর। আমি তোর এইসব কথায় ভুলব না। তবে যদি শুধু ক্যাম্পাসে একটু ঘোরানোর ব্যাপার হয়, তবে সেটা আমি করে দেব। কাণ্ড হয়ে গেছে। না না, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। লিংলিং হঠাৎ ঝড়ের মতো ভেতরে ছুটে এলো। লিংলিং, কি হয়েছে? কেমন কাণ্ড? কি হয়ে গেছে? ট্যাং নানা ওরকম আতঙ্কিত অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল। জি বক্সিয়াও ছাদ থেকে লাফ দিতে চাইছে। আমিও ওদের দুজনের পেছনে পেছনে হস্টেল থেকে বাইরে ছুটলাম। আমরা সরাসরি টিচিং বিল্ডিংয়ের ছাদের দিকে অনবরত দৌড়াতে লাগলাম। আর এই জি বক্সিয়াও, এ ছিল আমার হাই স্কুলের সবচাইতে কাছের জিগরি দোস্ত। যখন আমরা সেখানে পৌঁছলাম, ততক্ষণে ভিড় ছাদটাকে পুরোপুরি জ্যাম করে রেখেছে। আর হ্যাঁ, একটা রোগা পাতলা ছেলে রেলিংয়ের ও পাশে দাঁড়িয়েছিল। শেষমেশ তুই এসেই গেলি। ওই ছেলেটা পেছন ঘুরে তাকালো আর একটা বিষণ্ণ হাসি হাসল। তোর আসা উচিত হয়নি। সে নিচু স্বরে বিড়বিড় করল। তার চোখে একদম মৃত্যুসম উদাসীনতা আর হতাশা ছিল। না, আমার আসা জরুরি ছিল। আমার চোখে একদম আগুন ছিল, যেন আমি কোনো যুদ্ধ লড়তে যাচ্ছি। আমি ভিড় থেকে বেরিয়ে এক ধাপ সামনে এগোলাম। ট্যাং নানা আর লিংলিং একে অপরের দিকে তাকালো। তখনও তাদের মাথায় একটাই কথা চলছিল, যে এই দুই ছেলের আজ কি হয়েছে। হিরোইকভাবে জি বক্সিয়াও পাগল হয়ে এভাবে মরে যাওয়া কোনো সমাধান নয়। আমি আমার ওই হিরো মার্কা ডায়লগ বলতে লাগলাম। আমার মনে হলো আমার কথায় ওর আমাদের পুরনো বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের কথা মনে পড়বে। জি বক্সিয়াও একটা শব্দও বলল না। আমি দেখলাম সে আরাম করে রেলিংয়ের ভেতরে ঝাঁপ দিল আর আমার দিকে এক এক করে পা বাড়াতে লাগল। বেচারাকে দেখে একদম অসহায় লাগছিল। আমার মনে হলো সত্যিই আমার কথাগুলো জাদুর মতো কাজ করেছে। আমি জোশ নিয়ে নিজের 2 হাত প্রসারিত করলাম আর জি বক্সিয়াওয়ের দিকে দৌড়াতে লাগলাম। কিন্তু কপাল খারাপ, জি বক্সিয়াও আমাকে সরাসরি ইগনোর করে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল আর শটাল ট্যাং নানার একদম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর পরের সেকেন্ডেই এই ছ্যাবলাটা হঠাৎ করে ফট করে হাঁটু গেড়ে বসে পড়ল। না না, তুই শেষমেশ এলিয়েই। আমি জানতাম তুই আমাকে এভাবে মরার জন্য একা ছেড়ে দিবি না। তুই জানিস, যখন আমি ওখানে ওপরে দাঁড়িয়েছিলাম না, তখন আমার হৃদয়ে শুধু আর শুধুই তোর নাম ছিল। আমাকে শুধু একটা চান্স দে প্লিজ। জি বক্সিয়াও ট্যাং নানার একটা হাত ধরল আর ফুল মজনু মুডে প্রপোজ করতে লাগল। আমার প্রসারিত হাত দুটো তখনও বাতাসে ঝুলছিল আর আমার মুখটা এমন হয়ে গিয়েছিল যেন আমি জ্যান্ত পোকা খেয়ে ফেলেছি। ভাই, এটা কি নাটক? ট্যাং নানা চোখ উল্টে বলল, জি বক্সিয়াও, আমি তোকে 1000 বার বলেছি, আমি তোকে একদম পছন্দ করি না। তুই সবসময় এসব ড্রামা কেন করিস? ট্যাং নানার মুখও রাগে লাল হয়ে যাচ্ছিল। সে এই জি বক্সিয়াওকে আগেই অনেকবার পরিষ্কার মানা করে দিয়েছিল, কিন্তু তার ধারণা ছিল না যে আজ তাকে বাইরে ডাকার জন্য এই লোকটা এত সস্তা নাটক করবে। জি বক্সিয়াও, তুই লিমিট ক্রস করছিস। তুই আমার পিছু ছাড়ছিস না কেন? আমি সত্যি তোর মুখ দেখতে চাই না। ট্যাং নানা এটা মুখের ওপর বলে সেখান থেকে দৌড়ে পালালো। লিংলিও তাড়াতাড়ি ওর পেছনে ছুটল। যাবার সময় সে মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা জি বক্সিয়াওকে একটা জঘন্য আর ঘৃণার লুক দিয়ে গেল। হারামি! ভাই, মনে হচ্ছে ক্যাম্পাস বিউটি কাঁদছে। এর তো 12টা বাজানো উচিত। এ ক্যাম্পাস বিউটিকে কাঁদিয়েছে। আরে ভাই সাহেব, এটা তো সহ্য করার বাইরে। মার এই হারামিটাকে।
এক মুহূর্তের মধ্যে ভিড়ের ভেতর থেকে অনেকগুলো হৃষ্টপুষ্ট ছেলে লাফিয়ে সামনে এলো আর তারা জি বক্সিয়াওকে ঘিরে ধরে তার উপর লাথির বৃষ্টি শুরু করে দিল। ওই, তুই তুই এই জি বক্সিয়াওয়েরই লোক না? আমি তোকে এইমাত্র বড় হিরো সাজতে দেখেছিলাম। আরে ভাই, আমি তো একজন কবি। আমি তো শুধু একটা কবিতা গাইছিলাম আর সূর্যকে আলিঙ্গন করছিলাম। যখন আমি দেখলাম যে এই ভিড়ের খুনি নজর এখন আমার উপর পড়ছে, তখন আমি চটপট জি বক্সিয়াওয়ের থেকে নিজের পাল্লা ঝেড়ে ফেললাম। ভাই, আমাকে বাঁচান, আমার তো মরণ ঘনিয়ে এসেছে। জি বক্সিয়াও মাটিতে পড়েছিল, ওর মুখ ফুলে বাঁদরের মতো হয়ে গিয়েছিল। লোকেরা ওকে পিটিয়ে পিটিয়ে ওর চেহারা কুকুরের মতো বানিয়ে দিয়েছিল। তারপরেও সে নিজের হাত আমার দিকে বাড়িয়ে সাহায্য চাইছিল। শালা, এখন আমাকে দেখতে পাচ্ছিস? এখন আমার নাম নিস না হারামি। আমি মনে মনে ওকে গালে দিলাম আর সেখান থেকে এমন দৌড় দিলাম যে পেছনে ফিরেও তাকালাম না। আরে সবাই কোথায় চলে গেল ইয়ার? ধামাম! ধর! আমি একটা সজোর লাথি মেরে নিজের রুমের দরজা খুললাম। পাগল হয়ে গেছিস নাকি? বাই তিয়ান তিয়ান একদম ঝটকা খেয়ে ভয় পেয়ে গেল। যখন সে দেখল যে এটা আমি, তখন সে রেগে গিয়ে আমাকে গালি দিল। ভাই, আমি সত্যি জাস্ট মরতে মরতে বেঁচেছি। আমি মাটিতে ধপাস করে বসে পড়লাম আর লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলাম। সবগুলো আজ পাগল হয়ে গেছে। বাই তিয়ান তিয়ান রাগে নিজের মনে বিড়বিড় করতে লাগল। কিন্তু যেই সে আমার বিধ্বস্ত চেহারা দেখল, তার সাথে সাথে আজ সকালের পুরো কাণ্ডটা মনে পড়ে গেল। তার মিষ্টি মুখটা মুহূর্তেই লাল টমেটো হয়ে গেল আর সে চট করে মুখ ঘুরিয়ে নিল। আমারও মাথা তখন পুরোপুরি গোলমেলে হয়ে থাকল। আমি ভাবতেই পারিনি যে এই সময়ে রুমে শুধু আর শুধুই বাই তিয়ান তিয়ান একা থাকবে। হেস, খেলা খতম। আমার এখানে ফিরে আসাই উচিত হয়নি। এখন ঝামেলা পাকিয়ে গেল। বাই তিয়ান তিয়ানকে টেবিলের উপর মাথা রেখে বসে থাকতে দেখে আমার হঠাৎ তার কাপড়ের ভেতরের ওই ঘাতক আর হট বডি মনে পড়ে গেল। আমার পুরো শরীরে উত্তাপ বয়ে যেতে লাগল। তাহলে কি এর মানে কাল রাতে যখন সে আমার সাথে ঘুমোচ্ছিল, তখন সে ভেতরে কিছুই পড়েনি? আমি প্রাণপণ চেষ্টা করছিলাম যাতে নিজের মাথা থেকে ওই দৃশ্যগুলো বের করে দিতে পারি, কিন্তু ইয়ার আমার হৃদয় একটা ইঞ্জিনের মতো ধক ধক করে দৌড়াচ্ছিল। বাই তিয়ান তিয়ান বোধহয় ফিল করতে পেরেছিল যে আমি একটু অদ্ভুত আচরণ করছি। সে চুপিসারে পেছন ফিরে আমার দিকে তাকালো। আমাদের দুজনের নজর যেমনই ধাক্কা খেল, রুমের হাওয়া যেন সেখানেই জমে গেল। আরে, বাকি সব কোথায় গেল ইয়ার? আমি একটা অদ্ভুত আর কৃত্রিম প্লাস্টিক হাসি দিয়ে জিজ্ঞাসা করলাম। জিংজিং আর ইয়াও ইয়াও তো ক্লাসের জন্য বেরিয়ে গেছে। নানা আর লিংলিয়ের কথা আমি জানি না। বাই তিয়ান তিয়ান নিজের মুখ দুই হাতের মাঝখানে লুকিয়ে ফেলেছিল। ফিস 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 ফিস। তার কণ্ঠস্বর একটা মশার মতো ক্ষীণ শোনাচ্ছিল। তার সাহসী হচ্ছিল না যে সে আবার মাথা তুলে আমার দিকে তাকাবে। আচ্ছা, যদি এমন হয় তাহলে চলো, আমি আরাম করে কিছুক্ষণ গেম খেলি। আমি খুব স্বাভাবিক সাজার চেষ্টা করলাম। নিজের ফোন বের করলাম আর চটপট ওই ডেঞ্জার জোন থেকে দূরে সরে বসলাম। আমার এই চিল, স্বাভাবিক অ্যাকশন দেখে তিয়ান তিয়ানের ভেতরে ভেতরে একটু কান্না পেতে লাগল। এ কেমন মানুষ! নিজে লুকিয়ে আমার কাপড় ছাড়া অবস্থা দেখে নিল আর এখন এমনভাবে বসে আছে যেন ও কিছুই করেনি। তাহলে কি জিংজিং যেমনটা বলেছিল যে ওর শুধু নানা আর লিংলিয়ের মতো বড় সাইজই পছন্দ? আমি বুঝে গেছি, আমার মতো নর্মাল বডি যদি কেউ দেখেও ফেলে, তাহলে কোনো ছেলের তাতে কিচ্ছু যায় না। বাই তিয়ান তিয়ান দুঃখী মনে মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকালো। জীবনে প্রথমবার সে ট্যাং নানা আর বাকি সবার সামনে নিজের ফিগার নিয়ে একটু লজ্জা আর হীনমন্যতা অনুভব করছিল। ওদিকে আমি পুরো মনোযোগ দিয়ে গেমে ফোকাস করার চেষ্টা করছিলাম, কিন্তু মাথা শান্ত থাকলে তো হবে। আর এই চক্করে আমার একটু খেয়াল হারালো আর প্রতিপক্ষের লোকেরা আমার একা পেয়ে 12টা বাজিয়ে দিল। স্ক্রিনে যখন শত্রুদের ভেঙচি কাটা ইমোজিগুলো ভেসে উঠল, আমি রোজকার মতো রাগলাম না। আমি ওসব ইগনোর করে আবার লুকিয়ে বাই তিয়ান তিয়ানের দিকে তাকাতে লাগলাম। মনে হচ্ছে ও এখনো রাগে আগুন হয়ে আছে। হ্যাঁ, কথা তো সেটাই। কাপড় ছাড়া ঘুমোনো আর অন্য কোনো ছেলে যদি সেই সিক্রেট ধরে ফেলে, তাহলে যে কারোর আত্মা শুকিয়ে যাবে। আর ভুলবশত আমি ওকে পুরোটা ঠিক মতো তাড়িয়ে তাড়িয়ে দেখেও ফেলেছিলাম। যদিও আমি জেনে শুনে এমন কিছু করিনি, কিন্তু এখন এই বিষয়টার জন্য ঠিক মতো ক্ষমা চেয়ে নেওয়াই ভালো। যখন বাই তিয়ান তিয়ান আমাকে নিজের দিকে আসতে দেখল, তখন তার হঠাৎ দম বন্ধ হওয়ার দশা হয়ে গেল। সে চট করে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল আর নাটক করতে লাগলো যে সে নিজের ফোনে ব্যস্ত। তিয়ান তিয়ান, একটু কথা বলতে পারি? নার্ভাসলি আমি ভয় ভয় জিজ্ঞাসা করলাম। আজ সকালের কাণ্ডটার জন্য আমি সত্যি দুঃখিত। আই এম রিয়েলি সরি। তুই সত্যি সব তাড়িয়ে দেখে ফেলেছিলি, তাই না? বাই তিয়ান তিয়ান একদম নিচু আর দুঃখী গলায় জিজ্ঞাসা করল। হ্যাঁ, হ্যাঁ। ভাই, কত বড় বেজ্জতি! এই ছেলেটা 1 নম্বরের হারামি। আমার কাল রাতেই বেচারার উপর একদম দয়া দেখানো উচিত হয়নি।
আমি আমি কসম খাচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না। তোর কাপড় ছাড়া ঘুমানোর ব্যাপারটা নিজের মধ্যেই রাখবো। গাধা, এভাবে বেশরমের মতো এই কথাটা আমার মুখের উপর কেন বলছিস? বাই তিয়ানতিয়ানের মুখ কান পর্যন্ত আগুনের মতো লাল হয়ে গেল। সে টেবিলের উপর রাখা তার পেন পাউচ তুলল আর সরাসরি আমার মুখে ছুঁড়ে মারল। ওটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল, ডিফেন্সিভ। আসলে ওই সময় আমার চোখ পুরোপুরি বন্ধ ছিল। এখনো মিথ্যে বলছে লম্পট লোকটা। চিৎকার করতে করতে বাই তিয়ানতিয়ান একটা মোটা বইও আমার দিকে ছুঁড়ে মারল। আমিও নড়াচড়া করার বা ওই বই থেকে বাঁচার চেষ্টা করলাম না। আমার মনে হলো হয়তো এভাবে আমাকে মেরে ওর রাগটা একটু শান্ত হবে। ওই সময় বাই তিয়ানতিয়ান রাগের চেয়ে বেশি লজ্জায় মরে যাচ্ছিল। আর তার এটাও মনে ছিল যে এই ছেলেটা নিজে থেকে ওর ওপর লেপ জড়িয়ে দিয়েছিল। কিন্তু আরও একটা কথা ছিল যেটা ওকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর সেটা হলো এই লম্পট হারামি ওকে আপাদমস্তক একদম নগ্ন দেখে ফেলেছে, কিন্তু ওর ফিগার নিয়ে একটি শব্দও বলেনি। আমার ফিগার কি সত্যি এতটাই নরমাল আর বাজে? কিন্তু আপাতত বাই তিয়ানতিয়ান রাগে ফুলে থাকা গালের সাথে আমাকে খুনি নজরে দেখছিল। ওই দেখো, দুপুর হতে চলল। এক কাজ করি, আমার পক্ষ থেকে আমি তোকে জবরদস্ত লাঞ্চ করাই। ওটাকেই আমার ক্ষমা চাওয়া হিসেবে ধরে নিস। আমার তো লাঞ্চ চাই না। আর তুই কি ভাবছিস আমার সাথে এক বিছানায় শোয়ার দাম শুধু এক প্লেট সস্তা খাবার? আরে ইয়ার, আমার বলার মানে ওটা ছিল না। কিছুক্ষণ পর আমি আর বাই তিয়ানতিয়ান কলেজের ক্যান্টিনে একে অপরের মুখোমুখি বসেছিলাম। আমরা দুজনেই মাথা নিচু করে খাবারের দিকে তাকিয়েছিলাম আর একে অপরের চোখের দিকে তাকানোর সাহস করতে পারছিলাম না। আশেপাশে বসে থাকা বাকি ছোকরাদের নজর বারবার আমাদের উপর পড়ছিল, আর তারা ফিসফিস করে কথা বলছিল। আমার তো পুরো পিঠে কাঁটার মতো বিঁধছিল। শেষমেশ ভাই, এই সময় আমি পুরো কলেজের টপ ক্যাম্পাস বিউটির সাথে লাঞ্চ করছি। তিয়ান তিয়ান, খাবার ঠান্ডা হয়ে যাবে, একটু শুরু তো করো। আমি কিছুটা নীরবতা ভেঙে তাকে জিজ্ঞেস করলাম। বাই তিয়ান তিয়ান ধীরে থেকে বলল। সে চপস্টিক তুলল, কিন্তু শুধু একা একাই ভাতের দানা নিয়ে খেলতে লাগল। আমি লুকিয়ে নজর তুলে বাই তিয়ান তিয়ানকে দেখলাম। সে ছোট ছোট টুকরো চিবোচ্ছিল আর তার গালগুলো কিউটভাবে ফুলেছিল। চলো ভাই, এখন মনে হচ্ছে সব কন্ট্রোলে আছে। ওর মুখ দেখে মনে হচ্ছে যে এখনও আমাকে মাফ করে দিয়েছে। ওই শোন ফ্যাংইওয়ান, সত্যি সত্যি বল, তোর আমার ফিগার কেমন লেগেছে? এই প্রশ্নটা করার সময় বাই তিয়ান তিয়ান লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছিল। তার নিজেরও ভেতরে ভেতরে মনে হচ্ছিল যে সে একটু বেশরম হয়ে যাচ্ছে, কিন্তু কি করবে, সেই বিষয়টাকে সত্যিই খুব গুরুত্ব দিচ্ছিল। কি বললি তুই? আমি হঠাৎ এই প্রশ্ন শুনে একদম থমকে গেলাম। এর মানে কি ছিল ভাই? ও কি এখন আমাকে জান থেকে মেরে আমার খেলা খতম করে দেবে? না, খাবো না আমি। আমার মুড খারাপ হয়ে গেছে। আমার এই থমকে যাওয়া রিয়াকশন দেখে বাই ত্যান ত্যান রাগ আর লজ্জায় ভরে গিয়ে নিজের জায়গা থেকে উঠে চলে যেতে লাগল। আমি চটপট নিজের জায়গা থেকে লাফ দিলাম আর বাই তিয়ান তিয়ানের কাপড়ের কোণা ধরে ফেললাম। আরে থামো থামো তিয়ান তিয়ান, আমি সত্যি সত্যি বলছি না পক্কা। বাই তিয়ান তিয়ানের পা ওখানেই থেমে গেল। সে পেছন ঘুরে আমাকে দেখল। তার চোখে কিছুটা রাগ ছিল, কিন্তু সাথে অনেক আশাও ছিল। তুই কি সত্যিই চাস যে আমি বলি? আমি ভয় পেতে পেতে জিজ্ঞেস করলাম। জলদি বল না, মানে তুই সত্যি মাথা খেয়ে ফেলিস? হ্যাঁ। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম আর তোতলাতে তোতলাতে বললাম, তোর ফিগার তোর ফিগার খুব জবরদস্ত ইয়ার, সত্যি একদম কারাক, মানে অসাধারণ। বাই তিয়ান তিয়ান হালকা নাক কুচকালো আর হ্যাঁ করল। তুই কত মরা মন থেকে বলছিস। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুই শুধু আমাকে এড়িয়ে যাচ্ছিস। আমি টেনশনে নিজের মাথা চুলকাতে লাগলাম। না না, আমি কসম খাচ্ছি আমি এড়িয়ে যাচ্ছি না। তোর বডির প্রপোর্শন একদম পারফেক্ট। যেখানে কার্ভস হওয়া উচিত সেখানে একদম সঠিক কার্ভস আছে। আর তোর চামড়াও তো এত ফর্সা আর উজ্জ্বল। এটা শুনে বাই তিয়ান তিয়ানের মুখ 1 সেকেন্ডে টমেটোর মতো লাল হয়ে গেল। ব্যাস কর, আর বলিস না হারামি। তার মুখে লজ্জা ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে আকাশে উড়ছিল। তার মনে হল এই ছেলেটা কথা বলা একটু আনাড়ি ঠিকই, কিন্তু এর পছন্দ একদম ক্লাস। ঠিক আছে ঠিক আছে, এখন চুপচাপ খাবার খা। তুই তুই রাগ করে নেই তো? আমার চোখে হঠাৎ চমক এলো। হ্যাঁ, কিন্তু শুনে রাখ, আজ সকালে যা হয়েছে ওটা তুই আর কক্ষনো বলবি না। মানে ধমকি দিল। আর যদি তুই ভুল করেও কাউকে বলেছিস, তবে আমি তোকে লাথি মেরে মেরে জান থেকে মেরে ফেলব। হ্যাঁ হ্যাঁ, একদম পক্কা। আমি চটপট সম্মতি জানালাম। আর হ্যাঁ, সু জিংজিং আর ট্যাং নানাকে তো ভুল করেও বলবি না। ঠিক আছে মা, মাথায় গেঁথে নিয়েছি আমি, কসম থেকে। কিছুক্ষণ পর আমরা দুজনে খাবার শেষ করলাম আর ক্যান্টিন থেকে বাইরে এলাম। আমি আর বাই তিয়ান তিয়ান একসাথে হাঁটছিলাম। তিয়ান তিয়ান, এক কাজ কর, তুই আগে রুমে চলে যা। কেন, কি হয়েছে?
যদি আমরা দুজনে একসাথে ফিরে যাই আর কেউ দেখে ফেলে তাহলে ফালতু ঝামেলা হয়ে যাবে। তুই যা, আমি একটু ক্যাম্পাসে ঘুরে রাস্তাগুলো মুখস্থ করে নিই। বাই তিয়ানতিয়াল 1 সেকেন্ড ভাবল, আর তার আমার কথা ঠিক মনে হলো। আসলে বাকি লোকেরা আমাদের রুমের ঝামেলার ব্যাপারে কিছুই জানত না। যদি কেউ একসাথে দেখে ফেলে তাহলে ফালতু নতুন কানাঘুষো চালু হবে। ঠিক আছে, আমি আগে যাচ্ছি। আর ভুলিস না, দুপুরে কলেজের বড় মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ। শেষমেশ আমি এই বিপদকে ওখান থেকে বিদায় করলাম আর একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তখনই আমার ফোন টিং করে বেজে উঠল। আমি নিচে তাকালাম তো এটা ছ্যাবলা জি বাক্সিয়াওয়ের মেসেজ ছিল। ভ্যাঙিওয়ান, ভাই বাঁচা আমাকে, অনেকগুলো ছেলে আমাকে টয়লেটে ঘিরে ফেলেছে, ভাই জলদি এসে বাঁচা। 10 মিনিট পর আমি শেষমেশ ওই টিচিং বিল্ডিংয়ের টয়লেটের বাইরে দাঁড়িয়েছিলাম। কিছু ছেলে ওই টয়লেটের দরজার ঘেরাও করে দাঁড়িয়েছিল আর অনবরত দরজায় লাথি আর ঘুষি মারছিল। আবে ফটু, দম থাকলে দরজা খোল বাপের জন্যে। দম থাকলে তুই নিজে ভেঙে দেখারা দরজা। ভেতর থেকে জি বাক্সিয়াওয়ের কাপা কাপা আওয়াজ, কিন্তু পাল্টাপাল্টি জবাব দেওয়ার আওয়াজ আসছিল। ভেতর থেকে জি বাক্সিয়াওয়ের কাপা কাপা আওয়াজ এলো। ভাই, এদের এই ছেলে মানুষই দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। তখনই হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। দুটো দারুণ ফিগার আমার চোখের সামনে দিয়ে যাচ্ছিল। আমি নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে সরাসরি ওদের দুজনের কাছে চলে গেলাম। ওটা সু জিংজিং আর সু ইয়াও ইয়াও ছিল, যারা এইমাত্র ক্লাস থেকে বের হয়েছে। আমি সরাসরি ওদের দুজনের কবজি ধরলাম আর বাতাসে উঁচু করে ধরলাম। ওহে, ওখানে দাঁড়িয়ে থাকা হ্যান্ডসাম ছেলেরা, আমাদের নম্বর কি এক্সচেঞ্জ হতে পারে? আমি একদম পাতলা মেইলি কণ্ঠ বানিয়ে ওদের দিকে চিৎকার করে বললাম। আর হ্যাঁ, আমার এই ভয়ঙ্কর কারসাজি একদম জাদুর মতো কাজ করল। হলুদ চুলওয়ালা আর তার চামচারা হঠাৎ পেছন ঘুরল। যখন তারা দেখল যে আওয়াজ দেওয়া ব্যক্তিরা সু জিংজিং আর সু ইয়াওয়াওয়ের মতো টপ লেভেল ক্যাম্পাস বিউটি, তারা তৎক্ষণাৎ জি বাক্সিয়াও লুকিয়ে থাকা টয়লেটের কথা ভুলে গেল। তারা সবাই নিজের নিজের ছ্যাবলা স্টাইলে সবচেয়ে কুল পোজ দিতে দিতে আমাদের দিকে আসতে লাগল। সু জিংজিং আর সু ইয়াওয়াওয়ের কিছু বুঝতে ওঠার আগেই যে তাদের সাথে কি গেম হয়ে গেছে, আমি তাদের হাত ছাড়লাম আর সরাসরি টয়লেটের দরজার দিকে দৌড়ালাম। জলদি খোল, আমি চিৎকার করলাম। জি বাক্সিয়াও বাইরে নিস্তব্ধতা দেখে ধীরে করে মাথা বের করল। আমি 1 সেকেন্ডও নষ্ট করিনি। আমি সরাসরি তার কলার ধরলাম আর তাকে টেনে হিঁচড়ে ওখান থেকে দৌড় লাগালাম। সু জিংজিং আর সু ইয়াওয়াওয়ের এই পুরো দৃশ্য বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগল। ওদিকে ওই হলুদ চুলওয়ালা ছ্যাবলা একটা বাস্কেটবল থ্রো করার পোজ দিয়ে তার চামচাদের বলছিল, ভাই দেখছিস, আমি এত সাধারণ মানুষ হয়ে থাকি, তাও এই সুন্দরীদের নজর আমার উপরেই। তারপর সে দুজনের দিকে তাকিয়ে বলল, আরে বিউটিস, তোমাদের মধ্যে আগে নম্বর কে নেবে? যেই সে এটা বলল, আমি পেছন থেকে একটা বোম ফাটার মতো আওয়াজ পেলাম, আর ওই হলুদ চুলওয়ালা ঠিক তার চামচার উপরে গিয়ে পড়ল। আর পরের সেকেন্ডেই আমি একটু এগিয়েছি কিনা, সুজিংজিংয়ের রাগে ফেটে পড়া আর ভয়ঙ্কর চিৎকার পুরো বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হল। ফ্যাংইওয়ান, তুই 1 নম্বরের আজেবাজে লোক, আমি তোকে আজ জ্যান্ত ছাড়ব না। আমার পিঠ দিয়ে একটা শীতল স্রোত বেয়ে গেল, কিন্তু আমি কপাল মোছার জন্যেও সময় নষ্ট করিনি। আমি জি বাক্সিয়াওকে টেনে নিয়ে যাওয়া চালিয়ে গেলাম, আর আমরা কুকুরের মতো ওখান থেকে দৌড় লাগালাম। কিছুক্ষণ পর যখন আমার মনে পড়ল যে কলেজের ওই বড় মিটিং শুরু হতে যাচ্ছে, তখন আমি জি বাক্সিয়াওকে ওখানেই একটা লাথি মারলাম আর একাই বেরিয়ে গেলাম। আমি কলেজের ওই বিশাল হলে পৌঁছালাম আর একদম শেষ কোনায় গিয়ে চুপচাপ বসে পড়লাম। যেই না আমি নিজের তশরিফ মানে পাশা সিটে রেখেছি, আমার নজর পাশের টেবিলের উপর গেল। সেখানে একটা ভয়ঙ্কর হাতুড়ি রাখা ছিল। খেলা খতম। আমার পুরো শরীরে ভয়ের চোটে কাঁপুনি দিয়ে উঠল। আমি ওখান থেকে উঠে পালানোর উপক্রম করছি, এমন সময় কারোর হাত পেছন থেকে আমার কাঁধ জোরে চেপে ধরল। আমি ভয়ে ভয়ে ঘাড় ঘোরালাম। সামনে সুজিংজিংয়ের বরফের মতো ঠান্ডা মুখ ছিল, যার চোখে শুধু আর শুধুই আমার রক্ত লেখা ছিল। আমি তাড়াতাড়ি নিজের অন্য পাশে তাকালাম। সেখানে সু ইয়াও ইয়াও বসেছিল। তার সব সময়ের ওই মাখন আর মিষ্টি হাসিটা আজ কোনো পেতনির মতো ভয়ঙ্কর লাগছিল। ওহ, আমি সব বুঝিয়ে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সু ইয়াও ইয়াও বলল। তবে ভালো হবে যদি ফ্যাংইওয়ান আমাদের একদম ডিটেলসে বুঝিয়ে বলে। যদি আমি বলি যে আমি এই সব শুধু একটা বেচারার প্রাণ বাঁচানোর জন্যে করেছি, তাহলে কি তোমরা দুজনে বিশ্বাস করবে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সুজিংজিং নিজের চোখ ছোট করল আর আমাকে একদৃষ্টে দেখে ভয়ঙ্কর গলায় হাসল। আচ্ছা, তো তুই এখানে হিরো সাজতে গেছিলি? ইয়াও ইয়াও, এই আবর্জনার কথায় কান দিস না। এই শয়তানের মাথায় পক্কা কোনো ভয়ঙ্কর ফন্দি চলছিল। আমি কসম খেয়ে বলছি, পুরোটা সত্যি বলছি। আরে ইয়ার, ঠান্ডা মাথায় কথা বলো না। সুজিংজিং আমাকে ওখানেই জবাই করার জন্য নিজের হাতুড়ি তুলেছিল, তখনই হলের লাইটগুলো বন্ধ হয়ে গেল। মিটিং শুরু হয়ে গিয়েছিল। তোকে তো আমি কিছুক্ষণ পর ঠিক করছি। সুজিংজিং আমাকে হুমকি দিল
এবং নিজের জায়গা থেকে উঠে চলে গেল। ও কোথায় যাচ্ছে? আমি দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম। আমি সত্যিই বুঝতে পারছিলাম না। আচ্ছা হ্যাঁ, তুই তো জানিসই না, সু ইয়াও ইয়াও জানালো। সু জিংজিং আর তিয়ান তিয়ান দুজনেই স্টুডেন্ট কাউন্সিলে আছে। এই মাসের রিপোর্ট ওদের দুজনাকেই স্টেজে দিতে হবে। তখনই আমি ভাবলাম, আমি তিয়ান তিয়ানকে এতক্ষণ কেন দেখতে পাইনি? আচ্ছা, একটা কথা বলি, আমি তো জানতামই না যে ট্যাং নানা আর হেলিংলিং আমাদের ডিপার্টমেন্টের নয়। আর ইয়াও ইয়াও, তুমি কেন এই কাউন্সিলে গেলে না? মানে তুমি তো সবার এত হেল্প করো আর বেশ বুদ্ধিমান। আমি এসব সহ্য করতে পারি না। সু ইয়াও ইয়াও বলল। আমার এই সব জিনিসে খুব সমস্যা হয়। এটা বলতে বলতে সে নিজের কানের পেছন থেকে একটা ছোট জিনিস বের করে আমাকে দেখালো। এটা দেখে আমার চক্ষু চরক গাছ। ওটা ছিল সোনার যন্ত্র, অর্থাৎ একটা হিয়ারিং এইড। তার মানে কি সু ইয়াও ইয়াও কানে খাটো? সে কি কিছু শুনতে পায় না? আমার হঠাৎ এই দৃশ্যটা দেখা দেখা মনে হলো, যেন কালকেরই কথা। কিন্তু মাথায় অনেক জোর দেওয়ার পরেও আমার মনে পড়ছিল না যে কোথায় দেখেছি। ফেংইউয়ান ভাই, কি হলো? সু ইয়াও ইয়াও আবার নিজের মেশিনটা কানে লাগিয়ে নিল। কিছু না, জাস্ট একটু ঝটকা খেলাম। আরে চিল কর, আমার তো এটার অভ্যাস হয়ে গেছে। তাও তোর জন্য নর্মাল কথাবার্তা বলা বেশ কঠিন হয়, তাই না? হ্যাঁ, একটু তো হয়ই। যাই হোক, যদি তোর স্টুডেন্ট কাউন্সিলে আসার ইচ্ছা থাকে তবে তুই ডিরেক্ট ফর্ম ফিল আপ করতে পারিস। ওদের রিক্রুটমেন্ট এখন চলছে। না না ভাই, একদম না। আমি তো জাস্ট এমনিতে ফালতু জিজ্ঞেস করছিলাম। স্টুডেন্ট কাউন্সিলে আসা মানে নিজের পায়ে কুড়াল মারা। আমার মতো অলস মানুষের জন্য এসব নয়। তার ওপর ভাই, যদি আমি ভুল করে স্টুডেন্ট কাউন্সিলে চলে যাই তবে আমাকে সেখানে রোজ বাই তিয়ান তিয়ানের মুখ দেখতে হবে, যেটা হবে খুবই অদ্ভুত। আর সবচাইতে বড় বিপদ হল সু জিংজিংয়ের হাতে রোজ জবাই হবার ভয়। স্টুডেন্ট কাউন্সিল? ভাই, কুকুরও যেন ওখানে না যায়। কিন্তু এরই মধ্যে কেউ এমন এক ভয়ঙ্কর বোমা ফাটালো যে আমি থমকে গেলাম। এখন আমরা জিয়াংছ্যাং ইউনিভার্সিটির ফিন্যান্স ডিপার্টমেন্টের এই মাসের পানিশমেন্ট লিস্ট ঘোষণা করতে যাচ্ছি। যাকে শাস্তি দেওয়া হয়েছে তার নাম হল ফেং ইউয়ান। আবে, এটা আবার কি ভসরয়? আমার আত্মা শুকিয়ে গেল। কোনো কারণ ছাড়াই আমি কেন নোটিশ পেলাম ভাই? কাউন্সিলের ইনভেস্টিগেশনের পর এটা প্রমাণিত হয়েছে যে আজ সকাল প্রায় 10টা 10 মিনিটে অপরাধী ফেং লুয়ান বাকি ডিপার্টমেন্টের ছেলেদের সাথে মিলে কলেজের মেয়েদের উত্ত্যক্ত করেছে এবং তাদের সাথে অসভ্য আচরণ করেছে। সে আমাদের ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেছে এবং একদম জঘন্য কাজ করেছে। তাই ডিপার্টমেন্টের সিদ্ধান্ত হল যে ফেং ইউয়ানকে একটি ফাইনাল এবং কড়া ওয়ার্নিং দেওয়া হবে এবং শাস্তি হিসেবে তাকে পুরো 1 সপ্তাহ স্টুডেন্ট কাউন্সিলের অ্যাক্টিভিটি রুমে ঝাড়ু পোছা মারতে হবে। স্টিজে বাইতিয়ান যেই না এসব পড়ল তার হুঁশ উড়ে গেল, আর ঠিক তার পাশে দাঁড়িয়ে থাকা সু জিংজিংও নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। অন্য ছেলেদের সাথে মিলে মেয়েদের তাড়িয়ে দেখা আর নোংরা কাজ করা? তাহলে এই হারামিটা আজ সকালে এসব করতেই বেরিয়েছিল? আজ সকালে সে আমার কাপড় ছাড়া অবস্থা দেখেছে, ওটাই কি কম ছিল যে এখন সে অন্য মেয়েদের ওপরও লাইন মারা শুরু করে দিয়েছে? সে সত্যিই একটা লম্পট আবর্জনা। এসব ভেবে বাইতিয়ান রাগে লাল নীল হয়ে যাচ্ছিল আর নিজের দাঁত কিরমির করছিল। আমার তো একদম কান্নাকাটি করার মতো অবস্থা হয়ে গেছিল, কিন্তু আমার চোখে জল ছিল না। ভাই, আমি সত্যি কিছু করিনি। আমার কি দোষ? আমি তো ওখানে ওই ছ্যাবলা জি বক্সিয়াওয়ের প্রাণ বাঁচাতে গিয়েছিলাম না। কার এত সাহস হলো যে আমার ঘাড়ে এত বড় দোষ চাপিয়ে দিল? ইয়াও ভাই, এই পুরো সিনটা একটা বড় ষড়ঝোল। এসব ভুল বোঝাবুঝি। আমি চট করে ঘুরে পাশে বসে থাকা ইয়াওয়ের কাছে সাফাই দিলাম। আমি তোর ওপর পুরো ভরসা করি। এটা শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ভাই সত্যি, শুধু সু ইয়াওই এই দুনিয়ায় একমাত্র যে আমার এই নাজেহাল অবস্থাতেও আমাকে বুঝতে পারে। আমি ভরসা করি যে এই জঘন্য কাণ্ড তুই করতে পারিস। যেই আমার নজর সামনে গেল, আমি দেখলাম সু জিংজিং নিজের হাতুড়ি নিয়ে 2 হাত বুকের ওপর বেঁধে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে কোনো ডাইনির মতো হাসছে। বল, এখন তোর কি বাঁচার বাহানা আছে? ফেংইউয়ান, তুই সত্যি 1 নম্বরের মিচ আর বেশরম মানুষ। বাইতিয়ান রাগে মাটিতে সজোরে পা আছড়াল। এমনকি সবসময় হাসি খুশি থাকা সু ইয়াওয়ের মুখ থেকেও তার মাখনের মতো মিষ্টি হাসি গায়েব হয়ে গেল আর তার চেহারা একদম সিরিয়াস হয়ে গেল। আমি ভয়ের চোটে ধপাস করে মাটিতে বসে পড়লাম। জি বক্সিয়াও হারামি, তুই তো আজ আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিলি। মনে মনে গালি দিলাম। এখন আর যাই করি না কেন, এই ঝামেলা থেকে বেরোনো অসম্ভব মনে হচ্ছিল। আমি আমার মাথা ঘামাচ্ছিলাম যে এবার আগে আর কি কাণ্ড হবে, তখনই হঠাৎ দরজা খুলে গেল। আমি শুনলাম ফেংইউয়ানকে পানিশমেন্টের নোটিশ দেওয়া হয়েছে। এটা আবার কি নতুন ঝামেলা? যেই আমি দেখলাম যে ভেতরে আসা ব্যক্তিটা ট্যাং না, আমার মনে হলো যেন ডুবন্ত মানুষ খড়কুটোর সাহায্য পেল। ওই আজ সকালের কাণ্ডটা, জানি না বিনা কারণে আমাকে কেন এই ঝামেলার মধ্যে টেনে আনা হলো, তার ওপর নোটিশও চাপিয়ে দিল। ফেংইউয়ানকে আজ আমাদের ডিপার্টমেন্টের মিটিংয়ে স্টুডেন্ট কাউন্সিল নোটিশ ধরিয়েছে। বলছিল যে ও নাকি অন্য ডিপার্টমেন্টের ছেলেদের সাথে মিলে কলেজের মেয়েদের উত্ত্যক্ত করেছে।
তোরা দুজন কোনো ঝামেলা পাকিয়েছিস নাকি? ট্যাং নানা ভ্রু কুচলে বাই তিয়ান তিয়ান আর সু জিংজিংকে ঘুরিয়ে জিজ্ঞেস করল। না, একদম না। দুজনেই ঘাবড়ে গিয়ে জলদি হাত নাড়ল। না না, যে মেয়েকে উত্ত্যক্ত করার কথা হচ্ছে সেটা তুই তো নয়। ওটা আমি নয়। তবে সত্যি বলতে এই ঝামেলার সাথে ফেংইউয়ানের কোনো সম্পর্ক নেই। এটা শোনার মাত্রই আমি মাটি থেকে একদম স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে দাঁড়ালাম। আমার অবস্থা খারাপ ছিলই, কিন্তু এখন আমার বুক চওড়া হয়ে গেছিল। আমি আগেই বলেছিলাম না যে আমি কোনো মেয়ের ওপর লাইন মারিনি। এরপর আমি ফুল টসনে লাফ দিয়ে বাইতিয়ান তিয়ান আর বাকি তিনজনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। বাইতিয়ান তিয়ান তার কিউট মুখটা ফোলালো আর মাটিতে পা আছড়ালো, কিন্তু সত্যি বলতে ওর মনে একটু স্বস্তি ছিল যে আমি আসলে অতটাও লম্পট নই। সুজিংজিংও বুঝতে পেরেছিল যে সে খামোখা আমার উপর সন্দেহ করেছে। সে একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আর একদম চুপ হয়ে গেল। চলো, তোমাদের টিউবলাইট তো অন্তত জ্বলল। আরে কোনো ব্যাপার না, আমি এসব ছোটখাটো বিষয় মাথায় নিই না। চলো, আমি তোমাদের সবাইকে মাফ। আমার এই নায়ক সুলভ সংলাপ শেষ হওয়ার আগেই সু ঝিংঝিংয়ের রাগ দাউ দাউ করে জ্বলে উঠল, আর সে কিছু না ভেবেই আমাকে একটা সজোর লাথি মারল। কি করছিস পাগল? জানি না কেন, কিন্তু তোর এই হারামি মুখটা দেখলেই আমার এত রাগ লাগে যে শুধু লাথি মারতে ইচ্ছে করে। আমি কোনো মতে কান্নাকাটি করে নিজের পুরো শক্তি দিয়ে এই তিনজনকে আজ সকালের পুরো দৃশ্যটা ডিটেলসে বোঝালাম। তার মানে তুই সত্যি সত্যি ওখানে ওকে বাঁচাতে গিয়েছিলি? সুই আউয়াওয়ের মুখে একদম ক্ষমা চাওয়ার মতো রিয়াকশন ছিল। কিন্তু এখানে একটা বড় কারসাজি মনে হচ্ছে। বাই তিয়ান তিয়ান হঠাৎ অদ্ভুত কিছু একটা নোটিস করল। কেমন কারসাজি? আমি আর সু ঝিংঝিং একসাথে কনফিউজড হয়ে জিজ্ঞেস করলাম। নর্মাল কেসে স্টুডেন্ট কাউন্সিল এই ধরনের প্রেম প্রীতি আর প্রাইভেট লাইফের ঝামেলার মধ্যে পা গলায় না, আর তার উপর ফেং ইউয়ান এই পুরো কাণ্ডের মাস্টার মাইন্ড তো একদমই ছিল না। একদম ঠিক, ও তো জাস্ট ওখানে মাংনা মারপিট দেখতে গিয়েছিল। ট্যাং নানা তাকে সমর্থন করে বলল, আমার কাছে খেলাটা একটু একটু পরিষ্কার হচ্ছে। কিন্তু কেন ফেং ইউয়ান, তুই কি স্টুডেন্ট কাউন্সিলের কোনো বড় মাপের কারো সাথে পাঙ্গা নিয়েছিস? আরে একদম না, আমি কলেজে এসেছিই তো কাল। আমি কার সাথে বিপদ ডেকে আনবো ভাই? আমি কান্নাকাটি করা মুখ বানালাম। হ্যাঁ, পুরো স্টুডেন্ট কাউন্সিলে আমি তোমাদের দুজনকেই তো চিনি। তাহলে তোর মনে হচ্ছে যে এই নোটিশের সেটিং আমি করিয়েছি? বাই তিয়ান তিয়ান আমার দিকে আগুলের দৃষ্টিতে তাকালো। না না, আমি কি ওটা বলছি, কিন্তু সত্যি আমি ওদের মধ্যে আর কাউকে চিনি না। সু ঝিংঝিং আমাদের দুজনের এই তেজালো ঝগড়া শুনে পুরোপুরি গুলিয়ে ফেলেছিল। তার মাথা ঘুরতে শুরু করেছিল। তার বুদ্ধি একটু দেরিতে কাজ করে, তাই সে শেষমেশ জিজ্ঞেস করল, যখন সবকিছু ঠিকঠাক ক্লিয়ার হয়ে গেছে, তাহলে কি এখন ফেংইউয়ানের পানিশমেন্ট তুলে নেওয়া যায় না? সু ইয়াও হতাশার সাথে মাথা নেড়ে না বলল, এটা একটু কঠিন মনে হচ্ছে। যদিও ফেং ইউয়ান এতে প্রধান ছিল না, কিন্তু ওই জি বক্সিয়াওয়ের সাথে তার ডিরেক্ট কানেকশন তো ধরা পড়েছে, তাই না? এটা পরিষ্কার করা সহজ হবে না। হ্যাঁ, এখন এ ব্যাপারে তো আমিও তোর কোনো সেটিং করিয়ে দিতে পারবো না। ট্যাং নানা নিজের হাসি চেপে রেখে আমার কাঁধে চাপড় দিল। তাছাড়া দেখা গেলে তুই এটা ডিজার্ভ করিস। কে বলেছিল ফালতু হিরোগিরি দেখাতে? কাল চুপচাপ যাবি আর আরাম করে ঝাড়ু পোছা করবি। কাল আমি তোকে বলবো অ্যাক্টিভিটি রুম কোথায়। আমি সাফাই করাই একদম ওস্তাদ, আমি তোকে শিখিয়ে দেব। সু ঝিংঝিং জানি না কেন ফুল মোডে এক্সাইটেড হয়ে গেল। হ্যাঁ, আমিও একটু হেল্প করে দেব, সু ইয়াও হাসি মুখে জানালো। আমি ভেতরে ভেতরে রক্ত বমি করছিলাম। আমি তাড়াতাড়ি এই কান্নাকাটির টপিক ঘুরিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, হেলিংলিং কোথায় গায়েব? ও তোমাদের সাথে রুমে এলো না কেন নানা? ওর তাইকোয়ান্ডো ক্লাবে প্র্যাকটিস করতে গেছে, ট্যাং নানা জবাব দিল। আরে হ্যাঁ, মনে পড়েছে, আমাকে কিছুক্ষণ পর ওর জন্য খাবারও নিয়ে যেতে হবে। তাইকোয়ান্ডো ক্লাব? শুধু 1 সেকেন্ডের জন্য মাথায় লিংলিংকে ওই টাইট তাইকোয়ান্ডো ইউনিফর্মে ভেবে আমার দম বন্ধ হয়ে যাবার দশা হচ্ছিল। আমার মন আবার আকাশে উঠতে শুরু করেছিল। সুইয়াও হেসে জানালো, লিংলিংয়ের তাইকোয়ান্ডোতে ব্ল্যাক বেল্ট সেকেন্ড ড্যান আছে। ও তো গত সপ্তাহেই ক্লাবে এসেছে আর সরাসরি ওরা ওকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আর ইয়াও, তুমি কোন ক্লাব জয়েন করেছো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি কোনো ক্লাবই জয়েন করিনি, সুইয়াও খুব মিষ্টি একটা হাসির সাথে বলল। আমি বলেছিলাম না আমার শরীরটা একটু ভালো থাকে না, তাই আমি অন্য কারোর জন্য ফালতু ঝামেলা তৈরি করতে চাই না। আমি বাকি ওই 3 সুন্দরীর দিকে তাকালাম। আর তোমাদের কি সিন? বাইতিয়ান তিয়ান মাথা নাড়ল। আমার এসব নাটকে জিরো ইন্টারেস্ট। রোজ এত হেভি ডান্স প্র্যাকটিস করেই আমার শরীরের 12টা বেজে যায়। আর তাছাড়া এই ফালতু সময়টা নিজের সাবজেক্টের পড়াশোনায় লাগানো বেশি বুদ্ধিমানের কাজ।
আমি আর নানা আগে থেকেই স্টুডেন্ট কাউন্সিল সামলাচ্ছি। ওখানে এত মাথার দই হয় যে আমরা অন্য কোনো ক্লাব নিইনি। কিন্তু যদি তোর এগুলোর শখ জেগে থাকে তাহলে এই ম্যাডাম তোকে নিজের সাথে নিয়ে গিয়ে দেখাতে পারে। আসলে নতুন ছোকরাদের ক্লাবে অ্যাড করানো আমাদের কাউন্সিলেরই একটা ডিপার্টমেন্ট। এসব বড় বড় ডায়লগ মারার সময় বাইতিয়ানের মুখ একদম আগুনের মতো লাল ছিল। তার তো সাহসই হচ্ছিল না যে সে সরাসরি আমার চোখের দিকে তাকাবে। আরে থ্যাংক ইউ ইয়ার, কিন্তু আমার এসব জিনিসের কোনো শখ নেই। হ্যাঁ, আমি তাড়াতাড়ি হাত নেড়ে মানা করে দিলাম। আমি তো জাস্ট এমনি টাইম পাসের জন্য জিজ্ঞেস করছিলাম। যদি তোর ইন্টারেস্টই না থাকে তাহলে ফালতু মাথা চিবোচ্ছিস কেন? তুই সত্যি কোনো বিপদের চেয়ে কম নস। আমার জবাব শুনে তিয়ান একদম জ্বলে পুড়ে খাক হয়ে গেল। সে রেগে তার নরম গোলাপি মুষ্টি পাকিয়ে আমার বুকে একটা কিল বসিয়ে দিল। ওই ম্যাডাম, তুই কি একটু পাগল নাকি? এত তাড়াতাড়ি মেজাজ বদলে ফেলিস? সব কথায় এভাবে হাত তোলা ঠিক নয়। আমি চিৎকার করে উঠলাম। তোমাদের দুজনকে সত্যি দারুণ জুটি লাগছে। সুইয়াও আমাদের এই খুনসুটি দেখে হাসতে হাসতে বলল, ভাই এতে দারুণ ঝোল কোথায়? আমরা দুজনে একসাথে ঘুরে এক আওয়াজে চিৎকার করে জবাব দিলাম। ধীরে ধীরে সন্ধে নামল। আমি ব্যালকনির পাশে বাড়িয়ে এই পাগলামিতে ভরা দিনটার ব্যাপারে ভাবছিলাম। আহ, কেমন অদ্ভুত সব ঝামেলা চলছে আমার লাইফে ইয়ার। কলেজে কাটানো এই 2 দিনেই আমার লাইফে এত তোলপাড় আর ভয়ঙ্কর সব দৃশ্য ঘটে গেছে যে আমার আগের পুরো জীবনটা এখন সস্তা সিনেমার মতো মনে হচ্ছে। ওই শোন, চিরকুট অনুযায়ী আজ রাতে তোকে আমার লেপে আসতে হবে। ট্যাং নানা জানি না কখন আমার পাশে চলে এলো। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে আছে। আমি 2 মুহূর্তের জন্য একদম থমকে গেলাম। কি হলো? তোর মুখে এমন মরণ ভয় দেখা যাচ্ছে কেন? তোর আসার ইচ্ছে নেই নাকি? ট্যাং নানা চোখ রাঙিয়ে রাগে জিজ্ঞেস করল। না না বস, তোর সাথে বেড শেয়ার করা তো আমার কাছে জান্নাত পাওয়ার মতো। ঠিক আছে, শুনে রাখ, ভালো করে পুরো শরীর ধুয়ে তবেই ওপরে আসবি। ট্যাং নানা তার ওই ডেঞ্জার আর ঠান্ডা আদেশ দিল এবং নিজের রুমে ফিরে গেল। আমি আমার কপালে আসা ঠান্ডা ঘম মুছে নিলাম। কসম খেয়ে বলছি, যখনই আমি এই ওড়াওয়ালা মেয়ের সাথে 2 কথা বলি, আমার বিপি শ্যুট করতে শুরু করে। হ্যাঁ, অন্য কোনো উপায়ই নেই। ট্যাং নানার তসনই এতটা ঘাতক। তার ওপর ওর ওই ফেটে পড়া টপ লেভেল ফিগার, যে কোনো সিঙ্গেল ছেলে যদি ওকে কাছ থেকে দেখে ফেলে তবে ওর হৃদয় ইঞ্জিনের মতো ফেটে বাইরে বেরিয়ে আসতে চাইবে। ওই লম্পট, তুই ওকে এতক্ষণ ধরে চোখ বড় বড় করে কি দেখছিস? তিয়ান জানি না জাদু করে কোথা থেকে আমার পাশে এসে হাজির হয়ে গেল। কাকে? আমি কাকে তাড়িয়ে দেখলাম? আমি তো জাস্ট এখন গোসল করতে যাচ্ছিলাম। আমার একদম চুরির হাতে নাতে ধরা পড়ে গেলাম। আমি তোতলাতে তোতলাতে সোজা বাথরুমে ঢুকে গেলাম। এতে এমন কি খাস আছে? তিয়ান একবার ট্যাং নানার চলে যাওয়া আগুন ধরানো বডিটা দেখল, তারপর কিছুটা দুঃখ আর লজ্জার সাথে নিজের বুকের দিকে তাকালো আর একাই বিড়বিড় করল। যখন আমি জবরদস্তই গরম গরম পানিতে গোসল করে বাইরে এলাম, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি হালকা মেজাজে গান গুনগুন করতে করতে নিজের কাপড় ধোয়ার জন্য ওয়াশবেসিনের কাছে চলে গেলাম। খুব ফুরফুরে লাগছে তো তোকে? কেউ কি আজ মাংনার লটারি পাইয়ে দিয়েছে নাকি? হেলিংলিং এইমাত্র ক্লাব থেকে ফিরে এসেছিল। সে এখনও সেই ঘাতক সাদা তাইকোয়ান্ডো ড্রেসটা পরেছিল, আর তার ঘাম আর পারফিউম মিশে একদম মাইন্ড ব্লোয়িং একটা সুবাস ছড়াচ্ছিল। আমি আগেও অনেক মেয়েকে তাইকোয়ান্ডো ড্রেস পরা অবস্থায় ফটোতে দেখেছিলাম, কিন্তু লিংলিংকে বাস্তবে দেখে ভাই এমন লাগছিল যেন ওই ড্রেসটা ওর ভয়ানক বডিটাকে সামলাতে পারবে না আর এখনই ফেটে আলাদা হয়ে যাবে। ভাই, ওর ওই কার্ভি কোমর, ওই লম্বা পা আর ওর পুরোই জবরদস্ত ফিগার, উফ তাবাহি! একজন জোয়ান আর কারেন্টে ভরা ছেলে হওয়ার খাতিরে আমার মন আবার সেই রঙিন চিন্তার মধ্যে গিয়ে গুলিয়ে গেল। হারামি, তোর মাথায় পক্কা কোনো অদ্ভুত ঝামেলা চলছে এখন, তাই না? লিংলিং পলক ফেলার আগেই আমার অন্ধকার চিন্তাগুলো ক্যাচ করে ফেলল। তার কিউট মুখে একদম মজাদার আর ডেঞ্জার শয়তানি হাসি ছিল। না না বাড়ি, আমার কসম, আমি একদম এরকম কিছু ভাবছিলাম না। আমি জলদি নিজেকে বাঁচাতে মিথ্যে বললাম। যদি তুই ট্রাই করে আমার মতো হট মেয়ের মন জয় করে নিতে পারিস না, তবে আমি হয়তো ভবিষ্যতের জন্য না করব না। লিংলিং চোখ টিপে সরাসরি মজা নিতে শুরু করল। লিংলিংকে পটানো? আমি এমন অসম্ভব জিনিস স্বপ্নেও ভাবতে ভয় পাই। আরে লম্পট, তুই তো সত্যি সত্যি এসব সিরিয়াস হয়ে ভাবছিস? তোর তো সীমা নেই। লিংলিং মেলি আদরে নখরা দেখিয়ে আমার কাঁধে ধীরে করে একটা ধাক্কা দিল। আমি 100 বার বললাম না, এমন কিছু চলছে না আমার মাথায়। চল, আমাকে আমার কাপড় ধুতে দে। আমি নজর এড়িয়ে পালানোর রাস্তা খুঁজলাম। শেষমেশ নিজের কাপড় ধোয়ার পর যখন আমি রুমে ফিরে এলাম, তখন দেখলাম যে ট্যাংনানা আগে থেকেই নিজের বিছানায় সেট হয়ে আছে আর নিজের ট্যাবলেটে কোনো সিরিয়াল দেখছে। ভাই, এই সময় এই রানী সাহেবার শান্তি ভঙ্গ করা ঠিক হবে না। হ্যাঁ, আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ট্যাংনানা আমার আসার আওয়াজ পেয়ে গেল। ফেঙ্গিওয়ান, এবার ওপরে আয়। ট্যাংনানা চট করে নিজের ট্যাবলেটের স্ক্রিন অফ করে দিল। কি, এখনই কি ঘুমানোর সময় হয়ে গেছে? আমি হঠাৎ করে হোশ হারিয়ে ফেললাম। আমি বলেছি বিছানায় আয়, মানে চুপচাপ ওপরে আয়।
ট্যাংনানার কণ্ঠে সেই রাজকীয় দাপট ছিল যাতে না বলার অকাত দুঃখিত সাহস কারোর ছিল না। যেই আমি ভয় পেতে পেতে ওর বিছানায় পৌঁছলাম, অমনি ট্যাংনানার শরীর থেকে একটা ভয়ানক উত্তাপ অনুভব করতে লাগলাম। আমার পুরো সিস্টেম প্রথম ধাপেই হ্যাং হয়ে গিয়েছিল। ট্যাংনানা হঠাৎ আমার দিকে কাত হয়ে শুয়ে পড়ল। ওর সুগন্ধিত নরম চুলগুলো হালকা হালকা আমার চোখ আর মুখে ঘষছিল, যাতে আমার একটা অদ্ভুত কারেন্টের মতো কাতুকুতু অনুভব হচ্ছিল। তুই আজ সারাদিন ঠিকঠাক লিমিটের মধ্যেই ছিলিস। ট্যাংনানার হালকা ঘুম জড়ানো কণ্ঠে একটা জাদু আর নেশা ছিল যে কেউ ফিদা হয়ে যাবে। আমার তো শ্বাস নেওয়ার সাহস হচ্ছিল না। আমি একদিন মেঝের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বললাম, ওটা ওটা তো বস ঠিকভাবেই থাকার কথা ছিল না। ট্যাংনানা হঠাৎ হালকা হাসতে শুরু করল। মাঝরাতের এই নিস্তব্ধতায় ওর হাসি কোনো ঘাতক সিনা লক্ষ্য করে গুলি চলার চেয়ে কম মনে হচ্ছিল না। আমার মিটার একদম শুট করে গিয়েছিল। আমার শুধু এইটুকু হোস ছিল যে আমার হৃৎস্পন্দন বুলেট ট্রেনের মতো দৌড়াচ্ছে আর আমার পুরো শরীর ভয় আর উত্তেজনায় পাথর হয়ে গেছে। ঠিক তার পরের মুহূর্তেই ট্যাংনানা হঠাৎ স্লিপ করে একদম আমার মুখের খুব কাছে চলে এলো। ওর গরম গরম তেজালো নিঃশ্বাস সরাসরি আমার ঘাড় আর গলায় লাগছিল। তুই এত কেন ভয় পেয়ে নাজেহাল অবস্থায় বসে আছিস? ও একদম সেক্সি আর নিচু স্বরে জিজ্ঞাসা করল। তো তুমি তুমি এটা